বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, এছাড়া নিজ নিজ বাসভবন থেকে রয়েছেন দুজন অতিথি। স্টুডিওতে রয়েছেন ডক্টর শাকিল আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছেন সৈয়দ সাইফুল হক, চেয়ারম্যান ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এছাড়া বাসভবন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ইমরান আহমদ এমপি, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা, রেমিটেন্স, শ্রমবাজার এবং পুনঃ অভিবাসন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সম্মানিত অতিথিদের সঙ্গে। যেহেতু করোনা নিয়ে কথা বলবো, করোনা সম্পর্কে ছোট্ট দু একটি কথা বলে আমি প্রথমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে করোনা আমাদের জন্য কত বড় বিপর্যয় ডেকে নিয়ে এসেছে পুরো পৃথিবীর জন্যে। সংক্রমণ শুরুর 114 দিনও বলা যাচ্ছে না কবে থামবে এই করোনার অভিশাপ এবং সংক্রমণ ও মৃত্যুর মিছিল। সর্বশেষ 24 ঘন্টার তথ্য যদি দেখি, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে আমরা পেয়েছি, 38 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট মারা গেছেন 1926 জন, এবং শুধু জুন মাসেই 1 জুন থেকে 30 জুন পর্যন্ত মারা গেছেন 1197 জন, অর্থাৎ প্রায় 1200 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 8036টি এবং শনাক্ত করা হয়েছে আক্রান্ত হিসেবে 4019 জন। মোট শনাক্ত এই পর্যন্ত 1,53,277 জন। সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 4,334 জন। মোট সুস্থ হয়েছেন এ পর্যন্ত 66,442 জন। আপনারা জানেন যে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ চলছে। কোথাও কোথাও বলা হচ্ছে দ্বিতীয় দফা, সেকেন্ড ওয়েভ চলছে। বাংলাদেশে এখন কোন পর্যায়ে আছি এটি আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তারাও হলফ করে বলতে পারছেন না। কেউ কেউ বলছেন যেভাবে সংক্রমণ চলছে আগামী আগস্টে কিংবা সেপ্টেম্বরেও এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আসবে না। আমরা করোনা নিয়ে প্রতিনিয়তই কথা বলছি, তবে আজকে আমরা একটু দেখতে চাই করোনা কালে, করোনার কারণে আপনারা জানেন আমাদের 1 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক, আমাদের স্বজনেরা বিদেশের বিভিন্ন দেশে শ্রম দিচ্ছেন। তারা সেখানে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স ভালোবাসা হিসেবে, যেটি আমাদের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এবং আপনারা জানেন এই সময়ে আমাদের রিজার্ভ $35 বিলিয়ন পেরিয়ে গেছে, এবং যার মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধাদের। সেই রেমিটেন্স যোদ্ধারা ফেব্রুয়ারিতে বা মার্চে বা এপ্রিলে যারা এসেছেন, এখনও যারা আসছেন বা যারা আসতে পারেননি, বিভিন্ন দেশে কর্মসংস্থান সংকুচিত হওয়ার কারণে বা কলকারখানা বন্ধ হওয়ার কারণে তারা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছেন, এসব নিয়ে আমরা মূলত কথা বলবো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনা শুরু করতে চাই। পূর্ণমন্ত্রী, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি, কিন্তু কনফিউশনে ফেলে দিলেন তো আমাকে। জি বলুন। পূর্ণমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো আমাকে এখনো মন্ত্রী হিসাবে রেখেছেন, জি প্রতিমন্ত্রী জি, মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, দুঃখিত, মাননীয় মন্ত্রী, মাননীয় না, মন্ত্রী। এখানে ব্যাপার আছে, স্ক্রলেও কিন্তু আপনার সব পুরো স্ক্রলে কিন্তু প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী গেছে। তো আমি চিন্তায় পড়ে গেলাম কি আমি আসবো কি আসবো না। না না, নিশ্চয়ই মাননীয় মন্ত্রী। এটা তো খুবই জি, আমি কি প্রতিমন্ত্রী বলেছি কিনা মনে করতে পারছি না, যদি বলে থাকি আমি দুঃখ প্রকাশ করছি। আপনি এখন বলেছেন, আর আপনার স্ক্রোল তো সোনার দিকে বলে আসতেছে। এটা এখনই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাকে বার্তা কক্ষ থেকে জানালেন এইমাত্র আমাদের বার্তা প্রযোজক, তিনি বললেন যে মন্ত্রী হিসেবেই যাচ্ছে। এটি যাওয়ার কথা, কারণ আপনি পদোন্নতি পেয়েছেন অনেক আগে। মাননীয় মন্ত্রী, ব্যক্তিগত স্মৃতিচারণ করি, আপনি যখন প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হয়েছিলেন, আমরা অনেকেই বলেছিলাম যে আপনি পূর্ণমন্ত্রী হওয়া দরকার। হয়েছেন, আমরা তারপরও ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের মানবিক বা সীমাবদ্ধতার জন্য, ভুল ত্রুটির জন্য। আপনাকে আবারও স্বাগত মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনার কাছে শুরুতেই যেটি বলতে চাই, আজকের বিষয় যে রেমিটেন্স, শ্রমবাজার এবং পুনঃ অভিবাসন, এটি তিনটি আপনার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। রেমিটেন্স দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে রেমিটেন্স ভালোবাসা দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের অর্থনীতিকে কতটা সচল রেখেছেন।
আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন এবং 28 জুন পর্যন্ত যে তথ্য পেয়েছি বাংলাদেশ ব্যাংকের বরাতে, সেটি হচ্ছে 18 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে এবং এই রেমিটেন্স ভালোবাসা দিয়ে আমাদের অর্থনীতিকে যারা সচল রেখেছেন, কার্যকর রেখেছেন, তাদের জন্য আপনার মন্ত্রণালয়, আপনার সরকার কি ভালোবাসা প্রতিদানে দিচ্ছেন, এই সময়ে যদি একটু আপনি বলেন আমাদেরকে। কথা আসলে যখন রেমিটেন্সের কথা আসে, তো আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, বিদেশে যারা কাজ করতে যায়, মাননীয় মন্ত্রী আর একটু উচ্চস্বরে বললে আমাদের শুনতে ভালোভাবে শুনতে পারবো। ইজ দ্যাট অলরাইট? আমাদের শব্দবিন্যাসে যিনি আছেন তিনি কি একটু দেখবেন, শব্দটি খুব মৃদু শোনা যাচ্ছে। মাননীয় মন্ত্রীর কণ্ঠ আমরা খুব মৃদু শুনতে পাচ্ছি। আর একটু জি লাউড করতে জি হবে নাকি? জি ঠিক আছে, জি যথার্থ, আপনি বলুন। হয়েছে? জি আচ্ছা, এখন কথা হলো শ্রমবাজার রেমিটেন্স, জি আর 3 নম্বর কি বলেছিলেন? পুনঃ অভিবাসন, এটি নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। শুরুতেই আমার না, ঠিক আছে। প্রশ্নটি সংক্ষেপে বলি, যে রেমিটেন্স দিয়ে তারা আমাদের অর্থনীতিকে সচল রাখছেন, তাদের জি। জন্য, যারা দেশে আছেন যারা বিদেশে, তাদের জন্য সরকার কি করছে? তাদের জন্য এখন পর্যন্ত তো অনেক করছেই, কিন্তু আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে কি, এই যে পরিস্থিতি যেটা আমাদের সামনে এসছে, জি পরিস্থিতি কিন্তু দুইটা কারণ আছে। একটা তো হলো কোভিড, তো আমাদের মাথার উপরে আছেই, সারা বিশ্বে এটা চলে এসছে, জি কিন্তু এর সাথে যে একটা রিসেশন পর্যায়ে যে সারা বিশ্বে চলছে, কি কারণে? এই যে তেলের যে দাম কমে গেছে এবং তেলের দাম কমে যাওয়াতে আমাদের যেখানে যেখানে ওয়ার্ক সোর্স, যেখানে যে দেশগুলিতে আছে, মিডল ইস্ট বিশেষ করে, জি ইভেন মালয়েশিয়া যদি আপনি বলেন, এটা হলো সবচেয়ে বড় আমাদের শ্রমবাজার, জি সেখানে কিন্তু ওদের একটা ইকোনমিক মান্দা হিসাবে যাচ্ছে। জি এর সাথে আপনি যদি ধরেন যে মিডল ইস্টে জি। ওনারা যে সৌদিয়াইজেশন, এমিরেটাইজেশন, লোকাল ওদের জনকে ওরা যে চাকরিতে ইনসিস্ট করছে, জি। এইসব হিসাব নিয়েই বিরাট কিন্তু একটা পরিবর্তন চলে আসতেছে মার্কেটে, এই মাইগ্রেন্ট ওয়ার্কার মার্কেটের ডাইনামিক্স এর মধ্যে। জি আমাদেরকে কিন্তু এই ডাইনামিক্স এর মধ্যেই আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের কি বলে ডাইরেকশনটা এখানে চেঞ্জ করতে হবে। রেমিটেন্স কথা দিয়ে স্টার্ট করে, যখন আপনারা রেমিটেন্সের কথা বলেছেন, জি কথা হলো দ্যাট রেমিটেন্স গত বছর 16.41 বিলিয়ন ছিল। জি এই বছর মে মাস পর্যন্ত আমরা কিন্তু 16.41 বিলিয়ন আমরা কিন্তু অর্জন করে নিয়েছিলাম। যখন আমাদের এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফেরত আসার যখন সম্ভাবনা দেখা গিয়েছিল, সেই সময় কিন্তু অনেকে বলছিল এই বছর 16 মানে গত বছরের যে জি, এটি তো বেড়েছে। আপনি যদি আমার প্রশ্নের জবাবটি দিতেন, 18 বিলিয়ন ছাড়িয়ে গেছি আমরা, নিঃসন্দেহে খুশির খবর, স্বস্তির খবর। সেই যোদ্ধাদের জন্য আপনার সরকার কি করছে, সেই জায়গাটা যদি একটু ফোকাস করেন। তো এখন যদি আপনি ওই প্রশ্নটা করেন, তো যোদ্ধাদের জন্য এই যে 18 বিলিয়ন ছাড়িয়ে গেছে, জি, এটা কিন্তু ওদেরই কি বলে অবদান, জি জি হ্যাঁ, অবদান দেশের জন্য। জি, কিন্তু এটার সাথে মনে রাখতে হবে, এই 18 বিলিয়ন যেটা আমরা যে এক্সট্রা পেয়েছি, প্রায় $1.5 বিলিয়ন এক্সট্রা যেটা পেয়েছি, এটার জন্য কিন্তু সরকার 3600 কোটি টাকা প্রণোদনাও কিন্তু দিয়েছে, ওই যে 2% করে গত জুলাই মাস থেকে আমরা কিন্তু দিয়ে আসছি। এটা কিন্তু এটা হিসাবের বাইরে, এটা কিন্তু কোনো কি বলে কোন আগে কোন সরকার করে নাই, এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এটা করেছে। এটা গেল একদিক। অন্যদিক হলো কি, আগামীতে কি হয়, কোভিডের কারণে যারা পুরো
যাকে বললাম যে পুরো স্ট্রাকচারটা আমাদের ডিস্টার্ব হয়ে গেছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে। এখানে কিন্তু একসাথে কিন্তু এক রাতে কিন্তু ঠিক করা যাবে না, এটা কিন্তু আমাদেরকে ফেস করতেই হবে। আমরা যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, জি এটা তো আবার আপনি তো বলছিলেন কিন্তু রেমিটেন্সের সাথেই জোড়ে রাখতে, জি জি তো এখন অন্যগুলি কথা বলতে না, গেলে কিন্তু নিশ্চয়ই remittance নিশ্চয়ই নিশ্চয়ই link এ চলে বলবেন, আসে। নিশ্চয়ই বলবেন। তাহলে আমি আরেকটু আপনাকে সহায়তা করি, মানে বলবার সুবিধার জি। জন্য। সেটি হচ্ছে যে আপনি তো বললেন যে সরকার নিশ্চয়ই এই পথ পরিক্রমাগুলো তৈরি করেছে বলেই তার সুফল আমরা পেয়েছি, আপনার কথা থেকে আমি যা বুঝতে পেরেছি। এখন এই জি। যে রেমিটেন্স যোদ্ধারা যারা এসেছিলেন করোনার আগ মুহূর্তে, করোনার শুরুর দিকে, বাংলাদেশে সংক্রমণের শুরুর দিকে, অনেকেই জি। বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরে যেতে পারেননি। তাদের চাকরি নিয়ে, মানে বিদেশে যেই দেশে আছেন সেখানে এক ধরনের সংকট দেখা দিয়েছে, তাদের এক ধরনের টেনশনের বিষয় এটি। এবং আপনি জানেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM তারা বলছে যে অভিবাসী শ্রমিকদের মধ্যে কয়েক লাখ বছর শেষের দিকে পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত বা আগামী 6 মাস থেকে 8 মাসের মধ্যে চাকরি হারাতে পারেন। তাহলে এই যারা মানে এই যে রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য আপনাদের পদক্ষেপগুলো কি, আপনারা কি করছেন? তাদের জন্য এমনি তো একটা কথা মনে রাখতে হবে, এই যে জি। যারা চাকরি হারাচ্ছে, জি চাকরি হারানোর পিছনে তো আমি যেটা বললাম যে তার অর্থনৈতিক মান্দা যেটা আমাদের সামনে আছে, জি। আর ওইসব দেশে কিন্তু আরো বেশি। জি কিন্তু তারপরেও আমরা যে কূটনৈতিক যে পদক্ষেপ নিয়েছি, আমাদের ফরেন মিনিস্ট্রি আছে, এটা বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে জি আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি, যাতে এই যারা যারা ওখান থেকে আপনার কি বলে চাকরি হারাচ্ছে, ওনারা যে ওদের ফুল বেনিফিট নিয়ে যে ওরা চাকরি হারায়, বিকজ আমরা কিন্তু চাকরি হারানো থেকে আপাতত কিন্তু সেভ করতে পারবো না। জি এখানে আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে কিন্তু ওই দেশ ওদের স্বার্থ আগে দেখবে, কিন্তু আমাদের যেটা দেখতে হবে কিন্তু আমার ওয়ার্কারদের স্বার্থ আমাকে দেখতে হবে। এবং সেই লক্ষ্যেই আমিও কিন্তু ইউএইর শ্রম মন্ত্রীর সাথে কথা বলেছি, জি মালয়েশিয়ার শ্রম মন্ত্রীর সাথে কথা বলেছি, জি এবং আমাদের ফরেন মিনিস্টার সাহেব উনি কিন্তু বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলেছি। আমরা কিন্তু চিঠিও জি আপনি আমরা যৌথভাবে জি। প্রত্যেকটি দেশের ফরেন মিনিস্টার এবং শ্রম মিনিস্টারকে আমরা কিন্তু চিঠি দিয়েছি জি। এই বিষয় নিয়ে। এটি তো সৌদি আরবে আপনি একটি চিঠি দিয়েছিলেন যে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জেনারেল বরাবর, এবং এর তো একটি ইতিবাচক সিদ্ধান্ত আমরা পেয়েছি যে 1 বছর জি। পরেও যদি যায়, বা করোনার এই যে অভিশাপ শেষ হলে গেলেও আপনার আমাদের যারা আছেন বাংলাদেশের, জি। তারা জি। চাকরি ফেরত পাবেন নিঃসন্দেহে। জি, জি এটা শুধু সৌদিতে না, যেরকম আপনার ইউএইতে ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সফার অফ জব, মানে ট্রান্সফার অফ কফিল যেটা আছে ওদের, এটা কিন্তু ওনারা এখন অ্যালাউ করছে, ভিসা ট্রান্সফার করতে দিচ্ছে। জি এটা হলো একটা বিরাট একটা পজিটিভ সাইড। মালয়েশিয়াতেও কিন্তু একই সিদ্ধান্ত ওনারা নিয়েছে যে যারা যারা ওখানে আটকে আছে জি ওদের মধ্যে থেকে ওনারা যদি আবার ওদেরকে কোনো কাজে লাগাইতে পারে, বিভিন্ন অন্য কি বলে ইন্ডাস্ট্রিতে যদি কাজে লাগাতে পারে, ওই হিসাবে ওনারা কিন্তু পদক্ষেপ নেবেন। সো পজিটিভ আমাদের আছে, কিন্তু বড় নেগেটিভ যেটা হলো আমরা যে বিপদে পড়ে যাই আর যেখানে আটকে যাই, এটা হলো আমাদের যে ইল্লিগাল যারা আছেন ওখানে। জি এই সব দেশগুলিতে কিন্তু লাখ লাখ কিন্তু আমাদের ইল্লিগাল ওয়ার্কাররা যারা গিয়েছেন ওখানে, ডুবিয়াস পথে যারা গিয়েছেন, ওরা পারমিশন নিয়ে যান নাই, ওনারা ওখানে গিয়ে চাকরি ধরে ফেলেছেন। এই সবগুলির কারণেই জি আজকে যারা ওখানে লিগালি যারা আছেন ওনারা কিন্তু বেশিরভাগ বিপদে পড়ে গেছেন। জি আমাদেরকে মনে রাখতে হবে দ্যাট চাকরি কারা হারাচ্ছে। জি আপনারা যদি রিসার্চ করে দেখেন, এয়ারপোর্টে যদি খবর নেন, জি যারা ফেরত আসতেছে ওদের মধ্যে প্রায় 60-70% আসতেছে ওরা ওই ট্রাভেল পাস নিয়ে, জি। ওনারা কিন্তু পাসপোর্ট নিয়ে আসতেছে না। তো যারা ট্রাভেল পাস নিয়ে আসতেছে এরা কিন্তু সব ওখানে ইল্লিগালি ছিল। আচ্ছা আচ্ছা, এই কথাটা কিন্তু আমাদেরকে মনে মনে রাখতে হবে। জি এবং মাননীয় মন্ত্রী, এটার কারণেই জি
মাননীয় মন্ত্রী, আপনি থাকুন আমরা আমাদের যখন- সঙ্গে, আপনার কাছে আমি আবারও আসব। জি। আমি একটু যেতে চাই জি। সাবেক সচিব এবং রাষ্ট্রদূত হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের কাছে। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কিছু দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে, আপনার ভিতরে একটু বলে দিন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যাতে আমাদের দেখতে পান, আমি অনুরোধ করছি আমাদের সংশ্লিষ্ট যারা আছেন বিষয়টি দেখবার জন্য। জনাব হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে জি, বলুন, জনাব আপনি বলুন। হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনাব হুমায়ুন কবির, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে জি, পাচ্ছি। আমি আপনার আপনি কাছে বলেন, আসব। আমি টেলিভিশন আমি থেকে একটু স্টুডিওতে প্রশ্নের আলোচনাটি জবাব করতে চাই। নিচ্ছি। যে জায়গাটিতে মাননীয় মন্ত্রী বলছিলেন যে আপনার যে পরিস্থিতিতে আপনার মাননীয় মন্ত্রী বললেন যে এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এটি কূটনীতিরও বিষয়। আপনার কি মনে হয় যে প্রবাসে আমাদের 1 কোটিরও বেশি নাগরিক আছেন, তাদের ভালো মন্দের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ কূটনীতির একটি অংশ রয়েছে, এবং যারা যাবে বৈধ কাগজপত্র নিয়ে, পাসপোর্ট নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভূমিকা রয়েছে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো অবশ্যই রয়েছে। এক্ষেত্রে আপনার মূল্যায়নটি কি? আমাদের কূটনীতির জায়গাটি, আমাদের যে 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে, তাদের ক্ষেত্রে আপনার মূল্যায়নটি যদি জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বিনয়ের সাথে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ওনার সাথে একটু দ্বিমত পোষণ করছে একটা বিষয় নিয়ে। জি। কারণ উনি বলেছেন ইলিগ্যাল ওয়ার্কার বা যারা এই ধরনের বিষয়গুলোতে সাধারণত বলা হয় আনডকুমেন্টেড ওয়ার্কার। আচ্ছা, তো ফলে ইলিগ্যাল বিষয়টার সাথে আমি একমত না। এটি হয়তো উনি বলতে আমি চেয়েছেন। জি। আমি আমি মনে করি জি। যে আপনি যেটা বলছিলেন যে এরা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। জি। তো ফলে তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ে অনেক কিছু করবার আছে, এবং আমি মনে করি যে যে সমস্ত দেশে তারা চাকরিচ্যুত হচ্ছেন, জি। চাকরি হারাচ্ছেন, এবং কোথাও কোথাও এই ঘটনাও ঘটেছে যে তাদের বেতন দেওয়া হয়নি, বেতন চুরির ঘটনাও আছে, যাকে বলা হয়েছে ওয়েজ থেফ, জি। অর্থাৎ 3 মাসের বেতন পায়নি। সেই সমস্ত বিষয়গুলোতে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালো ভূমিকা পালন করতে পারে, এবং যে সমস্ত জায়গায় মাননীয় মন্ত্রী যেটা বললেন যে ওদের দেশে অবস্থাই খারাপ, আমাদের শ্রমিকদের নিয়ে ওরা কী করবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা চেষ্টা করতে পারি যে অন্য কোনো দেশে তাদেরকে নিয়ে আমরা অর্থাৎ নতুন নতুন শ্রম বাজার, সন্ধান করা। যেরকম আপনার এটা হতে পারে ইটালিতে প্রচুর যারা কৃষিভিত্তিক শ্রমিক ছিলেন তারা নাই ওখানে, তাদেরকে ওখানে রিলোকেট করা যেতে পারে। Right. আবার এরকমও চিন্তা করা হচ্ছে যে আফ্রিকাতেও তাদেরকে নেওয়া যেতে পারে, জি। সেখানেও একটা কৃষিকাজের মধ্যে একটা সুযোগ আছে। তো আমি মনে করি বাংলাদেশ সরকারের এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট ভূমিকা পালন করার সুযোগ আছে। আপনি কি মূল্যায়ন করবেন যদি একটু ছোট করে বলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা তো কূটনীতির অংশ থেকে দেশের সঙ্গে, বিভিন্ন দেশের সঙ্গে করছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের দায়িত্বগুলো পালন করছে, আমাদের যে 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে, এইখানে কার ভূমিকাকে আর কিভাবে আপনি শানিত দেখতে চান? কি ভূমিকা দেখতে চান তাদের? যে সমস্যা আনডকুমেন্টেড বলুন বা বিভিন্ন সমস্যায় যারা রয়েছেন তাদেরকে এই করোনার কালে কিংবা করোনা উত্তর সময়ে। দেখুন, প্রত্যেকটা প্রবাসীর জন্য তার নিকটতম অফিস হচ্ছে ওই দেশে এমবেসি, জি। এবং ওই সময় যারা সেখানে বিপদে আমাদের পড়বে, যারা লেবারেট এসে আছেন তাদের ভূমিকা কেমন? এবং আমি মনে করি যে এই বিষয়ে তাদের জোরালো ভূমিকা থাকা উচিত, এবং একটা এমবেসি যাতে করে তার বাংলাদেশে অফিস হয়, যারা বিপদে পড়বে তাদের কাছাকাছি তারা যাবেন জি। এবং তাদের খোঁজ খবর নেবেন, এবং এই সমস্ত বিষয়ে আমি মনে করি যে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করা উচিত, বিশেষ করে বাংলাদেশ এমবেসিগুলো, যাতে করে বাংলাদেশে যারা বিপদে পড়ছেন ওই সমস্ত জায়গায়, অনেকে পাসপোর্টে এক্সপায়ার হয়ে গেছেন, কখনো কখনো এই সমস্ত বিষয়গুলি ঘটেছে, তাদের বিষয়ে সরাসরি তারা অফিস তাদের খুলে দিতে পারে। জি। জি। সাইফুল হক, আপনি শুনছিলেন
দুজনের আলোচনায় আপনি শুনলেন, আপনার কাছে কি মনে হয় যে প্রবাসী যারা দেশে এসেছেন, আটকে পড়েছেন, যেতে পারেননি নানা সঙ্গত কারণেই, বা যারা বাইরে আছেন বেতন পাচ্ছেন না বা কাজ হারিয়েছেন, তাদের জন্যে আমাদের সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট আর যারাই সম্পৃক্ত এই চেইনে কার কি ভূমিকা হওয়া দরকার? জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা এই অংশগ্রহণ করছেন, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা তাদের সাথে খুবই ক্লোজলি উই আর ওয়ার্কিং উইথ দেম। তো সুতরাং আমি বলবো যে প্রাথমিক পর্যায়ে মন্ত্রণালয় যদি বলি, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আপনার ফরেন মিনিস্ট্রি, তারা একটা জয়েন্ট কমিটি, একটা ওয়ার্কিং কমিটি করেছে, তারা রেগুলার বসছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অনেক কিছু প্রণোদনার বিষয় হয়তো মন্ত্রী মহোদয় বলবেন, কিন্তু আমি এখানে কিছু একটা জিনিস তুলে আনতে চাই যেটা মন্ত্রী মহোদয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাই কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ সরকার এসডিজি বলি বা গ্লোবাল কম্প্যাক্ট বলি, আমরা এগুলি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বা করছি, প্ল্যান করে ফেলেছি বা কাজ এগিয়ে নিচ্ছি। সেখানে একটা বিষয় হচ্ছে পার্টনারশিপ বিটুইন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টনারশিপ বিটুইন ডিফারেন্ট স্টেক হোল্ডার্স। এই জায়গাটায় যে এই যে ইরেগুলার বা ইলিগাল, যাই বলি ইলিগাল, ইরেগুলার, আনডকুমেন্টেড শ্রমিকের বিষয়টা যে আসে, আমার দুঃখ লাগে যে এই বিষয়টা আমরা কেন এর নিচুতে যাই না, এটাই এই ইরেগুলার কারা। আমি শুধু একটা জিনিস সবার জন্য বলি, এবং যারা এই দর্শক দেখছেন, বিশেষ করে মিডল ইস্টও দেখছেন, তারা জানেন, বিশেষ করে মিডল ইস্টে যেসব শ্রমিকরা আমাদের কর্মীরা যায়, তারা ওখানে কোনোভাবেই, আপনি যদি মনে করেন সৌদি আরবে আজকে বলে 3 লাখ 4 লাখ 5 লাখ লোক ইরেগুলার বা আনডকুমেন্টেড, বা মধ্যপ্রাচ্যে বিভিন্ন গালফ কান্ট্রিতে বলা হয়, মালয়েশিয়াতে বলা হয় 3-4 লাখ। আপনি কি মনে করেন এই 3-4 লাখ লোক ট্রাফিকড হয়ে গিয়েছে, আনডকুমেন্ট হয়ে গিয়েছে? আমি যদি সৌদি আরবের কথাই ধরি, হয়তো সেখানে কিছু ওই ওমরা ভিসা টিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু লোক হয়তো যেতে পারে, যে হয়তো তারা আনডকুমেন্টেডলি থাকে। বাট অল দ্য ওয়ার্কার্স ওয়েন দে আর ইন এ লিগাল প্রসেস, তারা রেগুলার ওয়েতে গিয়েছে, যাওয়ার পর ওই দেশের সরকার তার দায় নেয় না। তারা ওই দেখা যায় যে একটা যে আপনার এমপ্লয়ার, সে এখানে 100 জন, ওখানে কাজের জায়গায় নেই, তারা ওদের লেবার ডিপার্টমেন্ট থেকে 100 জন লোকের একটা ডিমান্ড লেটার তৈরি করার পর আমাদের এমবিসিতে দেয়। আমাদের এমবিসিরও লোক সংখ্যা কম, তারা সে প্রত্যন্ত অঞ্চলের যে ঠিকানা থাকে সেখানে তো চেক করতে পারে না, তারা অ্যাটাচ করে দেওয়ার পরে এই দেশে আসে, এবং এগুলি করে কিন্তু সবাই ভিসা ট্রেডিংয়ের মাধ্যমে। এগুলির সাথে বিশাল পয়সার যোগ আছে। তারপরে এই লোকগুলি যখন ওখানে যায়, ধরেন 100 লোক গেল, কাজ তো নাই, তখন ওরা বলে যে তোমরা ফ্রি ভিসা, মানে ফ্রি। এখন এই কফিল যে মানে মালিক, তার কাছ থেকে পাসপোর্ট সব কিছু। এখন ও হয় কি কাজ পায় না, ওরে হয়তো দেখা গেল কোনো জায়গায় বিক্রি করে দিচ্ছে বন্ডের লেবারের মতো, পরে সে রানওয়ে হয়ে যায়, কিন্তু তার কাগজপত্র কিন্তু ওই মালিকের কাছে। সুতরাং এই যে রানওয়ে হয়ে গেল, বেতন পেল না, এরাই বলে যে আনডকুমেন্ট, এরাই বলে ইরেগুলার। তো এটা তো আমাদের দেশের দায়ী না, আমাদের সরকার বা আমাদের দেশ তাদেরকে মানে কি বলে একেবারে স্মার্ট কার্ড দিয়ে একেবারে নিয়ম মাফিক তাকে ওখানে রেগুলার ওয়েতে পাঠানো হয়েছে। হওয়ার পর ওইখানে ওই দেশেরও দায়িত্ব আছে যে তারা কেন আনডকুমেন্ট হচ্ছে। সেখানে আমাদের দূতাবাসগুলোর ভূমিকা কি? এখন দূতাবাসগুলোর সে সক্ষমতার ব্যাপার। আমি বলি যে আমাদের আগে যে, কারণ আমি আমার যে অর্গানাইজেশন, আমরা 20 বছর যাবৎ মাইগ্রেশন সেক্টরে কাজ করছি। আমি একজন রিটার্নিং মাইগ্রেন্ট, আমি নিজে সৌদি আরবে ছিলাম প্রায় 10 বছর উপরে, সিঙ্গাপুরে ছিলাম। আমার সেই অভিজ্ঞতাতে আমি যা দেখছি যে অনেকগুলো উদ্যোগ কিন্তু এই মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, কিন্তু আসলে যেসব দেশ, আমরা তো সেন্ডিং কান্ট্রি, আমাদের অনেক জায়গায় অনেক দুর্বল অবস্থানে থাকতে হয়, যেসব জায়গায় বায়োল্যাটারালি মানে দ্বিপাক্ষিকভাবে আমরা অনেক কিছু সমাধান করতে পারি না। তবে আমাদের আগের মন্ত্রী মহোদয় খন্দকার মোশাররফ সাহেব, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে এই যে এমবিসিতে তো ল্যাবরেটরি আছে বা ল্যাবরেটরি খুব লোক কম, সৌদি আরবের মতো বলি বিশাল বড়, সেখানে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়া যায় কিনা বিভিন্ন প্রভিন্সে, এবং তাদের মাধ্যমে খোঁজ নেওয়া যায় কিনা। আপনাকে বলি যে আমাদের শ্রমিকরা যাওয়ার পরে এমবিসির সাথে আর এই শ্রমিকের কোনো যোগাযোগ থাকে না। খুব সামান্যই লোক হয়তো এমবিসিতে আসে কোনো সার্ভিসের জন্য, সেখানের ইতিহাস বা খবর আমরা জানি যে খুব একটা ভালো না। একটু সংযুক্ত হতে চাই, সংযুক্ত হয়েছি সম্ভবত জনাব হুমায়ুন কবিরের সঙ্গে। তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি,
আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আলোচনাটি নিশ্চয়ই আপনি শুনছিলেন শুরু থেকে, আমাদের প্রবাসী শ্রমিক যারা বিদেশে এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারো চাকরি নেই, কারো নানান ধরনের সংকটে তারা রয়েছে, এবং দেশে যারা এসেছে তাদেরও একটি উল্লেখযোগ্য অংশ সংকটের মধ্যে রয়েছে। এই সংকট দূরীকরণে সরকারের প্রচেষ্টা বা সরকারের উদ্যোগগুলো কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জনাব হুমায়ুন না, কবির, আপনি sorry, কি শুনতে পাচ্ছেন আপনার আমাকে? প্রশ্নটা বোধহয় আমি মিস করেছি। আপনি কি শুনতে প্রশ্নটা পাচ্ছেন মিস আমাকে? করেছি, আমার মনে হয় যে একটা সমস্যা হচ্ছে। জনাব হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি আমাকে জানান যে শুনতে পাচ্ছেন, আমি প্রশ্নটি করব। আপনি প্রশ্নটা যদি করেন, আমি টেলিভিশন থেকে দেখে আপনাকে আমি জবাব দেব। জি, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে করোনার কারণে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটে যারা প্রবাসী বাংলাদেশে ফেরত এসেছিলেন, বেড়াতে এসেছিলেন, ছুটিতে এসেছিলেন, তাদের অনেকেই আটকে গেছেন। তারা এক ধরনের সংকটে পড়েছেন, যথাসময়ে ফিরতে পারছেন না কর্মস্থলে, এই এক সংকট। আরেকটি হচ্ছে যারা বিদেশে রয়েছেন, করোনার কারণে তাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানা বা চাকরির ক্ষেত্র সংকুচিত হয়েছে, সেখানে তারা এক ধরনের সংকটে রয়েছেন, কেউ বেতন পাচ্ছেন না। এই সংকট দূরীকরণে উভয় দেশে এবং বিদেশে, বিভিন্ন দেশে সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত এবং কি ভূমিকা আপনি দেখেছেন আজকে পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা বলতে পারেন যে সর্বগ্রাসী একটা সমস্যার মধ্যে পড়েছি। খানিকক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে এটা এমন একটা বৈশ্বিক সমস্যা আপনাকে যেটা শুনতে পাচ্ছি খুব আমরা মৃদু, আমাদের বুঝতে দিক থেকে পারছি না। উপলব্ধি করার চেষ্টা করছি, কিন্তু এর একটা বাইরের ডালপালাও কিন্তু আছে, এবং সেই জায়গাটাতেই আমার ধারণা আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে ফেস করছি। এবং আমি 4টার দিকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি আবারও একটু কাছাকাছি থেকে বলবার চেষ্টা করছি, বা ওনার আলোচনা থেকে একটু সূত্র ধরে বলবো। 4টা লেয়ারে আমরা প্রবলেমে পড়েছি এখন, মানে 4টা স্তরের সমস্যা আমাদের হচ্ছে। একটা হচ্ছে যে কোভিড বা স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যা, এটা আমরা জানি যে এটা বিশ্বব্যাপী সমস্যা, সকলের জন্যই সমস্যা, এবং আমাদের যারা শ্রমজীবী ভাই বোনেরা আছেন বাইরে, তাদের জন্য এটা সমস্যা হয়েছে। দ্বিতীয় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই কোভিডের কারণে বিশ্ব অর্থনীতি বড় ধরনের একটা চাপের মুখে পড়েছে, এবং সেটা সব দেশেই পড়েছে। এবং মধ্যপ্রাচ্যে যেখানে আমাদের 80% শ্রমিক ভাই বোনেরা থাকেন, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পড়েছে, কারণ এই কোভিডের আগে থেকেই কিন্তু তেলের দাম কমা শুরু করেছে। এবং আমরা এটাও জানি যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমাদের শ্রমশক্তি আমরা রফতানি করি, সে সবগুলো দেশই কিন্তু তেল নির্ভর, এবং তারা বছর কয়েক আগে $90 পার ব্যারেল ধরে তারা তাদের ডেভেলপমেন্ট প্ল্যানটা তৈরি করেছিল, এবং সেটা যখন 40-এ আসে তখন কিন্তু তাদের জন্য বড় ধরনের বিপদ হয়, এবং সেটা প্রায় বছর দুয়েক আগে থেকে এই অবস্থাটা শুরু হয়েছিল। এখন যখন সেটা $20 বা তারও নিচে নেমে এসছে, কাজে আমরা বুঝতে পারছি যে তাদের অর্থনীতি একটা বড় ধরনের ঝাঁকুনির মধ্যে পড়েছে। এবং বলা বাহুল্য যে তাদের ওখানে কাজ থাকলে, উন্নয়ন প্রক্রিয়া চললে, তবেই আমাদের জনশক্তি যেটা আছে সেটা তারা কাজে লাগাতে আগ্রহী হবে এবং সুযোগও তৈরি হবে। তো অর্থনৈতিক অবস্থা আরেকটা স্তর বলতে পারেন, যেটা এর আগে কখনো আমরা দেখিনি। আমি সেই বিশ্লেষণটি চাচ্ছি না জনাব হুমায়ুন কবির, আপনি আমাকে যদি আমার প্রশ্নটির জবাব দেন। আমি আপনার কাছে জানতে চেয়েছি যে সংকট হয়েছে দেশে এবং বিদেশে, তা থেকে বিভিন্ন দেশে মাননীয় মন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন, আমিও সেটা বলছি যে নীতি পলিসি লেভেলে অনেক পরিবর্তন হচ্ছে। যেমন ধরেন অনেক দেশই তাদের বিভিন্ন রাজনৈতিক কারণে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা এসে মেক্সিকানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, তখন কিন্তু বিশ্বব্যাপী একটা এই স্থানীয় জনগণের সাথে বাইরের জনগণের এক ধরনের সম্পর্কের মধ্যে একটা ছেদ তৈরি হয়, এবং পরস্পরকে একটা শত্রু ভাববার মতো মানসিকতা তৈরি হতে থাকে আস্তে আস্তে। এবং তারই ফল হিসাবে যদি বলি খানিকটা, তাছাড়াও অভ্যন্তরীণ অনেক বিষয় থাকতে পারে,
ফলে আপনি বলতে পারেন যে অনেক দেশই একদিকে তাদের নিজেদের জনশক্তিকে কাজে লাগাবার জন্য তারা সক্রিয় হয়েছে, সেটা সৌদি আরব বলেন, আবুধাবি বলেন, কাতার বলেন, বা আপনি এইদিকে মালয়েশিয়া বলেন, এই ইউরোপ বলেন, সব জায়গাতেই, তবে মধ্যপ্রাচ্যে বেশি হচ্ছে এটা। তো কাজেই সেই নীতিগত অবস্থানের কারণেও কিন্তু আমি বলবো যে আমাদের জনশক্তির যে বাজারটা খুব সহজেই আমরা এতদিন পেয়ে যেতাম, সেই জায়গাটা কিন্তু এক ধরনের একটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আর সবশেষ যেটা বলবো যে একটা কালচারাল বা সাংস্কৃতিক একটা প্রতিরোধও কিন্তু তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায়, ইউরোপ বলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে, জি, যারা ধন্যবাদ এশীয় জনাব হুমায়ুন বংশোদ্ভূত কবির, আপনি মানুষ, থাকুন আমাদের তাদের সঙ্গে। বিরুদ্ধে কিন্তু এখন জনাব হুমায়ুন কবির, সাদা আপনি চামড়ার আমাদের সঙ্গে মানুষরা থাকুন। বিরূপ মন্তব্য করে, তাদের সম্পর্কে তারা অনাগ্রহ দেখাচ্ছে, তাদের প্রতি এক ধরনের নেতিবাচক একটা মানসিকতা দেখা যাচ্ছে। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু জানি মধ্যপ্রাচ্যে যারা আমাদের শ্রমজীবী ভাই বোনরা আছেন, তারা অনেকেই কিন্তু নিগৃহীত হচ্ছেন, তারা অনেকেই কিন্তু বিভিন্নভাবে এই কোভিডের উপলক্ষ করে বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে, তাদেরকে রাখা হয়েছে। এবং ভারতের আমরা এই মানুষ, বিষয়গুলো নেপালের মানুষ, অনেকেই জানেন, বাংলাদেশের কিন্তু মানুষ তো আপনার বটেই, কাছে যে এরা প্রশ্নটি সকলেই করেছিলাম কিন্তু তার আমরা উত্তর একইভাবে এখনো খুঁজে ক্ষতিগ্রস্ত বেড়াচ্ছি আমি। হচ্ছি। এই যে একটা সাংস্কৃতিক পরিবর্তন, মানুষের চিন্তা চেতনার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, এখন প্রশ্ন হলো জি, আমরা বাংলাদেশ আপনি থাকুন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই একটু। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কাছে আমার একটি প্রশ্ন এবার যেটি জানতে চাই, আমরা প্রাথমিক আলোচনাগুলো করেছি, একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আলোচনাটি, সঠিক করে যদি আমি জবাবটি চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে করোনা সংকট তৈরি হবার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী শ্রমিকদের জন্য 500 কোটি টাকার একটি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং আপনার মন্ত্রণালয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে 200 কোটি টাকার একটি ঋণ ঘোষণা করেছেন। এগুলোর সর্বশেষ পরিস্থিতি কি, অগ্রগতি কি, কতটা আপনারা দিতে পেরেছেন বা কেউ নিয়েছে কিনা, এটি কিভাবে আপনারা ব্যবহার করে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি বাংলাদেশে এসে বিপদে পড়েছেন তাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? মাননীয় মন্ত্রী, আপনি কি প্রশ্নটি শুনেছেন? মাননীয় মন্ত্রী, আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? সংযোগটি আসলে সঠিকভাবে কাজ করছে না, বুঝতে পারছি না। আচ্ছা, আপনি যদি একটু বলেন যে 500 কোটি টাকা এবং 200 কোটি টাকা, মোট 700 কোটি টাকার একটা ঋণ, আসলে ঋণ নিয়ে এখানে যারা এসছে একটা আত্মকর্মসংস্থানমূলক ব্যবসা বাণিজ্য যেটাই হতে পারে, এটি সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা কতটা এটি কার্যকর হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। মানে যে পরিমাণ প্রবাসী ফেরত এসেছেন তার বিপরীতে। জি, একজন প্রবাসী যখন দেশের বাইরে যান, জি, উনি যে রেমিটেন্সটা পাঠান সেটা আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলতে পারি। ক্যাপিটাল কিন্তু আরও অনেক ধরনের হতে পারে, যেমন সোশ্যাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। জি, তো আমরা যে এই যে বলছি যে প্রবাসী যারা বাংলাদেশি আছেন তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেটার কারণে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা সেটা রিজার্ভ বেড়ে চলছে, সেটা শুধুমাত্র আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। জি, আরও যে 3টা ক্যাপিটাল তারা নিয়ে আসছেন সেটা আমরা বেমালুম ভুলে যাই। অর্থাৎ একজন লোক যখন দেশের বাইরে যান, দীর্ঘদিন কাজ করেন, তখন তার মধ্যে কতগুলো হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করে, তার মধ্যে কতগুলো কালচারাল ক্যাপিটাল ডেভেলপ করে, না ঠিক আছে, এটা এবং সোশ্যাল ক্যাপিটাল। আমি বলছি যে জি, উনি যখন আসেন তখন ওই বিষয়গুলো নিয়ে আমরা যে প্রণোদনার কথা বলছি, সে বাকি ক্যাপিটালগুলো যে তার সক্ষমতা আছে সেটাকে কাজে লাগাতে পারছে কি না। শুধু টাকা দিয়েই তো একটা মানুষকে সাহায্য করা যায় না, তার যে অন্যান্য যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো যদি বাংলাদেশ সরকার কাজে লাগাতে চায়, তাহলে
প্রত্যেকটা দেশের লোক বা প্রত্যেকটা প্রবাসীর যে ক্ষমতাগুলো আছে যারা দেশে নিয়ে আসছে সেগুলোকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে, তাহলেই এই না, বাংলাদেশের কিন্তু পার্টি সরকার কাজটা যখন হবে। একটি প্রণোদনা ঘোষণা করে, ধরুন আমাদের যদি 2 লাখ ফেরত আসে বা 3 লাখ ফেরত আসে, এর থেকে কিছু যায়, গিয়ে যদি 1 লাখ থাকে বা 1.5 লাখ থাকে, সংখ্যা এখনই বলা যাচ্ছে না, ডাটাবেস কার কাছে কি আছে এটি ভেরি করছে। আমার কথা হচ্ছে 700 কোটি টাকাকে যখন আপনি কাউকে 5 লাখ, কাউকে 7 লাখ, কি ভিত্তিতে দেবেন, এটি মাননীয় মন্ত্রীর কাছে, এটাই আসলে আমি জানতে চেয়েছিলাম। আপনার পরামর্শের আলোকেই যদি আপনি বলেন এই বিষয়টিকে কিভাবে অ্যাড্রেস করা যায়। না, আমার কাছে যেটা মনে হয় যে যার যে ক্ষমতা আছে, জি। যে স্কিল আছে, এখানে কিন্তু আনস্কিল কেউ নেই। আমার সাথে উনি একমত হবেন সাইফুল ভাই, যে লো স্কিল থাকতে পারে, হাই স্কিল থাকতে পারে, যারা প্রত্যেকেই কোনো না কোনো স্কিল নিয়ে দেশে ফেরত আসছে, এবং সেই টাকাটা আসলে ওই স্কিল বেসিসে এবং তার যে সক্ষমতা সেইভাবেই টাকাগুলো দেওয়া উচিত। এবং যে আপনি যেটা বললেন খুব চমৎকার করে, যে আমরা জানি না, ডাটাবেস হয়তো ওরকম নাই, কার কী ক্ষমতা সেটাও জানি না। জি। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট পলিসিতে একদম ইন্ডিভিজুয়াল লেভেলে যে সক্ষমতা সেটাকে বিবেচনা করে সেই সাহায্যটা দেওয়া যেতে পারে। জি, সাইফুল ভাই, আপনি কি বলবেন এই ইস্যুতে? না, এখানে কারণ একজন প্রবাসী আমি বলি। বিদেশে থাকা অবস্থায় দেশের অর্থনীতিকে সবল করেছেন, জি। তার ভূমিকা দিয়ে, অবদান দিয়ে, তার পরিবারকেও তিনি সচ্ছলভাবে টেনে নিয়েছেন। এখন তিনি নিজে বিপর্যস্ত, তার পরিবার টানাপোড়েনের মধ্যে মুখে পড়েছে। এখন তিনি এই যে 700 কোটি টাকা যেটি রাখা হয়েছে, এটি তাকে সত্যিকার অর্থে প্রণোদিত করতে কতটা সহায়ক হবে? না, ধন্যবাদ। না, আমার কথা হচ্ছে যে খুব আমি টু দা পয়েন্টে জি, বলি, সেটা please। হলো যে এই যে আমরা বলি যে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, আমার ভাই যে বললেন যে তার অন্যান্য ক্যাপিটালসগুলি আছে, তাছাড়া সবচেয়ে বড় কথা, এই মন্ত্রণালয়ের সবচেয়ে বড় যে শক্তি যেটা সে বলতে পারে, সেটা হলো আজকে বাংলাদেশ থেকে 1,30,00,000 লোক বাইরে গিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং তারা কিন্তু দেশে কোনো কিছু তারা দেশ থেকে নিচ্ছে না, না খাবার, না অস্ত্র, বস্ত্র বা কোনো। তো সেটাও কিন্তু এক ধরনের কন্ট্রিবিউশন। সুতরাং যারা ওইখানে আছে, আমি ধরলাম যে 1,23,00,000 লোক, 23,00,000 লোক ফেরত আসবে, এত আসবে না, কারণ আমি পজিটিভলি আই এম অপটিমিস্টিক। আমি বলতে চাই বাঙালিরা অত্যন্ত সহিষ্ণু, এবং তারা এইসব পরিস্থিতিতে তারাই করতে পারবে, খুব করতে পারবে। ওখানে চাকরি তারা যারা ফিরে এসছে বা অলরেডি আছে, তাদের জন্য সুনির্দিষ্ট হবে কিছু প্রস্তাব মন্ত্রণালয়ের কাছে আছে, মন্ত্রণালয় কাজ করছে। সেটা হলো যারা ফেরত আসছে সাথে সাথে 5,000 টাকা দিচ্ছে, এটা হলো প্রণোদনা। আর এই জিনিসে 700 কোটি টাকা লোন, এই লোনটা দেওয়ার ব্যাপারে আমরা যেটা সিভিল সোসাইটি আমরা কাজ একটু করি। মাননীয় মন্ত্রী সংযুক্ত হয়েছেন, তার হ্যাঁ, কাছ থেকে একটু শুনেন। শুনেন। মাননীয় মন্ত্রী, সংযোগ বিচ্ছিন্ন হবার আগে আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছিলাম, যে 500 কোটি টাকার প্রণোদনা এবং 200 কোটি টাকার প্রণোদনা বা ঋণ যেটি বলি না কেন, এই যে 700 কোটি টাকা, এটির বিষয়ে অগ্রগতি কি? আপনারা এই দুটি প্যাকেজ থেকে কিভাবে অর্থ দিয়েছেন বা কেউ চেয়েছেন কিনা, এবং এটি কতটা সফল হবে বলে আপনি মনে করেন? আমি মাননীয় মন্ত্রী, আপনি কি দেখবেন একটু চেক করে যে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে মিউট একটি বাটন রয়েছে সম্ভবত, জি, এইটিকে যদি আপনি একটু অন করেন তাহলে আপনি আমার কথা শুনতে পাবেন। কথা শোনা যাচ্ছে, কানেকশনটা মনে হয়। ও, ভলিউমটা জি, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যালো। জি, মাননীয় মন্ত্রী, শুনতে পাচ্ছি।
আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে 500 কোটি টাকার যে আর্থিক প্রণোদনা প্যাকেজ 14ই মে যেটি জি। আপনার সরকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং আপনারা জি। 200 কোটি টাকার একটি ঋণ প্রকল্প বা প্যাকেজ ঘোষণা করেছিলেন। এই 700 কোটি টাকা থেকে এখন পর্যন্ত আপনারা কি কেউ কি আপনাদের কাছে চেয়েছে কোনো সহায়তা, আত্মকর্মসংস্থানমূলক বা ব্যবসা বাণিজ্য, কৃষিক্ষেত্র কোনো কিছুর জন্য? এই দুটো ঋণ প্রকল্প বা প্যাকেজ থেকে অগ্রগতি কি শুনতে চাচ্ছি। আমি আপনাকে বলে দিই আগেই, জি আর যেহেতু আমরা এটা সেট আপ করতে, জি। এই যে প্রথম 200 কোটি টাকা যেটা ছিল, জি এটা হলো কোভিড এর কারণে যারা যারা এফেক্টেড হয়েছে ওদের জন্য। জি আর পরবর্তী 500 কোটি টাকা যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু সবারই জন্য, প্রবাসীরা ওখান থেকে যারা ফেরত আসবে, যারা চাকরি হারিয়ে আসবে। জি এটার নীতিমালা আমরা কিন্তু এটার মধ্যে প্রণয়ন করে দিয়েছি। আশা করছি আমি রোববারে আমার মিটিং আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে, জি এবং রোববারেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেব আমরা কোন তারিখ থেকে আমরা কাজ আরম্ভ করে দেব। আচ্ছা, আপনারা কি কোনো তথ্য ভান্ডার করেছেন? করা হয়েছে। আমি যেহেতু অটো ডিস্টার্বড আছে, আমি যেই জন্য একটানা বলে যাচ্ছি। জি জি বলুন, আপনাদের কি কোনো তথ্য ভান্ডার তৈরি হয়েছে মাননীয় মন্ত্রী? কারা কারা মানে কারা কারা যোগ্য হবে এটা পাওয়ার জন্য, জি ওটা কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া লেট ডাউন করা আছে। আচ্ছা তো প্রথম ক্রাইটেরিয়া আমাদেরকে যে কথা মনে রাখতে হবে, জি এই যে টাকা যেগুলি আছে, এটা হলো আমাদের প্রবাসী কল্যাণ বোর্ডের জি টাকা। জি And এই টাকা কিন্তু জমা হয়েছে যারা যারা বৈধ পথে, যারা রেজিস্টার্ড হয়ে বিদেশে গেছে, এটি তাদেরই অর্থ, জি টাকা তাদের দিয়ে সঞ্চয়ের কিন্তু মতো, করা জি হয়েছে। জি সো অ্যাজ ফার এজ এই টাকা নিয়ে যে কথা আছে, এটা কিন্তু প্রায়োরিটি পাবে যারা যারা লিগালি গেছে। জি কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি, জি। এটা আমাদের উদ্যোগী মন্ত্রণালয়ের উদ্যোগে, যারা যারা এই কোভিড আক্রান্ত হয়েছে, যারা যদি কেউ মারা গিয়ে থাকে, তাদেরকে কিন্তু আমি ওদের পরিবারদেরকে আমরা কিন্তু এটা কিন্তু বিবেচনায় নিয়ে আসবো। এটা হলো আপনার 200 কোটি টাকার ব্যাপারে। জি 500 কোটি টাকার ব্যাপারে যেটা ওটাও নীতিমালার মধ্যে বলা আছে, এটা কিন্তু সবাই যারা ওখান থেকে ফেরত আসছে ওদের জন্য ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি আশা করছি জুলাই মাসের মাঝামাঝির পর থেকে এই অ্যাপ্লিকেশন আহ্বান করা হবে, এবং এই নীতিমালাটা আমরা কিন্তু বিভিন্ন এমবাসি, লেবার উইং, যেখানে যেখানে প্রয়োজন আছে আমরা এটা ওই পোস্টিং করব, সো দ্যাট জনগণ যারা যারা ইন্টারেস্টেড ওনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জি মাননীয় মন্ত্রী, যে খুব সংক্ষেপে আমি কথাটা বললাম। জি আপনাকে আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই জি। যে বিভিন্ন বিশেষজ্ঞ যারা বা বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় জরিপ করে থাকে, তারা বলছে যে করোনার কারণে বিশ্বব্যাপী এই যে জনশক্তির বাজার বা শ্রম বাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, অথবা ইতিবাচকভাবে যদি বলি এটি ব্যাপক বদলে যাবে। এই বদলে যাওয়া শ্রম বাজারকে ধরবার জন্যে আপনারা কোনো পরিকল্পনা নিয়েছেন বা কিভাবে আপনারা এগোবেন বলে ভাবছেন? কথা কিন্তু আপনি খুব এটা দ্রুত কথা বলেছেন, যাকে বলা যায় যে কোভিড এর কারণে কিন্তু বিরাট একটা শ্রমবাজারের পরিবর্তন আসবে। জি আর এই পরিবর্তনের মোকাবিলা, এটা শুধু শ্রমবাজার না, আপনার কোভিড এর কারণে আর এই মামলার কারণে জি দুইটা কিন্তু মিলিয়ে আমরা তো শর্টকাট করতে গেলে অনেক মাঝখান থেকে কথাগুলি বাদ ফেলে দেই। জি যেরকম মিডল ইস্টে এখন আপনার ওখানে মিডল ইস্টার্নদেরকে সাউদিয়াইজেশন, এমিরেটাইজেশন, কাতারাইজেশন করে করে ওনারা কিন্তু অনেক চাকরিগুলি ওদের নিজের ন্যাশনালদের জন্য বুক করে দিচ্ছে। তো অটোমেটিক্যালি এটা আমাদের বারটা কিন্তু কমে আসতেছে। আমাদের মিন্স কি বিদেশ থেকে যারা ওখানে যায়, এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখন ওখানে যে টাইপ অফ চাকরি যেটা অ্যাভেলেবল থাকবে, যে ট্রেড অ্যাভেলেবল থাকবে, এটা নির্ভর করবে ওদের উন্নয়নের উপরে। এখন ওরা যদি বিল্ডিং করে তাহলে ওদের তো কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে। জি। বিল্ডিং যদি না করে, ওনারা যদি শুধু জায়গায় ঝাড়া মোছা করে, তাহলে তো ওদের সার্ভিস সেক্টরে মানুষ লাগবে। তো এইসব জিনিসগুলি ইট ইজ এ কোয়েশ্চেন অফ টাইম, যেটা আমাদেরকে স্টাডি করে ওটা বের করতে হবে। জি আর আমি এখানে একটা কথা বলি, জি। যে এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। জি আমরা রুজির মানে
যে কোনো হালাতে আমরা যে বিদেশ যেতে হয়, এখান থেকে যদি আমরা মনোভাবটা চেঞ্জ যদি না করি, তাহলে Right. আপনাদের দেখবেন যে তারা আমাদের শ্রম বাজার কিন্তু ফাইনালি বন্ধই হয়ে যাবে। এই যে ইটালিতে কয়েকদিন আগে যে একটা ফ্লাইট গেল, জি আর 10 জন আপনার ওখানে কোভিড পজিটিভ গেল, কোভিড পজিটিভ, করোনা পজিটিভ নিয়ে যে ওখানে 10 জন গেল, জি এই 10 জনের কারণে দেখেন যে আপনার পুরো ইউরোপে আমাদের মানুষ আর আমাদের ফ্লাইট গুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। জি ইতালির গণমাধ্যমেও এই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। জি এটি এটি তো বাংলাদেশের ভাবমূর্তি। আমরা যখন আমার কোন ভাই যে আমার অবজেকশন দিল জি। ইউজিং ওই ইললিগাল শব্দটি যে আমার আপত্তি দিলেন, জি আমি এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সো আই ডোন্ট নো হু ইজ টকিং টু হুম। তো আমি শুধু এটাই বলবো, জি। ঠিক আছে, যদি আমার ইললিগাল বলাটা যদি একটু কাউকে মনে আঘাত আনে, আই এম সরি ফর দ্যাট, জি বাট দেন শুধু আনডকুমেন্টেড বললে জি আমরা যে মনে করি সবাইকে কভার দিয়ে দেব, এটাও কিন্তু আমার মনে হয় একটা অন্যায়। এই জি কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। জি মাননীয় মন্ত্রী। জাতির কারণে জি। আজকে যখন আমি যেখানে যাই নেগোসিয়েশন করতে, কথা বলতে, জি শ্রম বাজার, এটা কিন্তু কোভিডের আগে যতবার গেছি সবাই একই জায়গায় ওকে বলছে আগে তোমার এই 10 টাকা এখান থেকে নিয়ে যাও। তো ওটা জবাব দেবো না আমি নেগোসিয়েট করব নতুন চাকরির জন্য? জি নিশ্চয়ই। তো এই যারা ফেরত ফেরত এসেছে, এখানে আরো কে বলেছেন আপনার ওই যে লেবার কাউন্সিলের ব্যাপারে বলেছেন, এখানে পাসপোর্টের কথা বলেছেন, এটা ঠিক। যখন আপনার তাগিদ চলে আসে, আমরা জানি এটা অলরেডি আলাপ হয়েছে, জি এখন পর্যন্ত আমাদের 7টা আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, যার মধ্যে হোম মিনিস্ট্রি আছে, ফরেন মিনিস্ট্রি আছে, আমাদের মন্ত্রণালয় আছে। আমরা প্রত্যেকটাতে যেটা দেখেছি, আপনার এই যে পাসপোর্টের ব্যাপারে কথা হয়েছে, পাসপোর্ট কিন্তু 1 লাখের উপরে কিন্তু পাসপোর্ট ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে। এই কথাটা আমরা যদি মনে না রাখি, জি। হোম মিনিস্ট্রি যে এখানে যে পাসপোর্ট, ইমিগ্রেশন পাসপোর্ট যারা যে একটা রিজাল্ট দিয়েছে, এটার জন্য আই থিঙ্ক ওদেরকে ধন্যবাদ জানাইতে হয়। কিন্তু তারপরেও যে পাসপোর্টের যে ব্যাকলগ যেটা আছে, এটা কেন আছে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। জি ব্যাকলগ গুলো বিকজ এরা অল আনডকুমেন্টেড। আপনারা যে বলছেন কেন যে আনডকুমেন্টেড, জি। ওরা যে এখন রেফারেন্স দেয়, রেফারেন্স আর ওদের অরিজিনাল সাথে কোনো মিল নাই, আর পাসপোর্ট ওদের কাছে নাই। তো এই আনডকুমেন্টেড গুলির এখানে হোম মিনিস্ট্রিতে, আমি তো কিন্তু এখানে আইএস এর মানুষ বা রোহিঙ্গাকে আমার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোনো মতে আমি আসতে দেব না। তো ওদেরকে এখানে যে থরো ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, জি চেক করে দেখা যায় এটা তো মিলে না, তারপর ওখান থেকে ক্রিমিনাল চলে আসবে, যে কোনো কারণে হোক, এটাও কিন্তু আমাদেরকে চেক করে দিতে হবে। তো আমি সরি যদি এটা একটু আবেগগত কথা হয়ে যাচ্ছে, কিন্তু কথা হইলো জি এটা যেহেতু এই ফেস আমাদেরকে করতে হচ্ছে, যারা যারা এই সিচুয়েশন ক্রিয়েট করেছে ওরাই কিন্তু দায়ী, বাংলাদেশ সরকার দায়ী না। এই কথাটা মনে রাখতে হবে। আমরা কিন্তু কম চেষ্টা করছি না, জি আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি পাবেন না। জি আমাদের এখানে আমার মন্ত্রণালয়তে যত তাড়াতাড়ি চিঠি আসে, যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায়, আমরা কিন্তু সেই হিসাবে করছি। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সময় দিলেন, অনেকগুলো কথা বললেন। সময় থাকলে আরো কিছু বিষয় ছিল যেগুলো আমি জেনে নিতে পারতাম আপনার কাছ থেকে। না, কিন্তু আমি একটা অনুরোধ করব। জি বলুন। আজকে তো আমি একলা আমার চেহারা দেখে, নিজের চেহারা দেখেই, আর এখানে মিলন মাহমুদ সাহেবের চেহারা দেখেই আমি আমার বক্তব্য দিয়ে গেলাম। জি আরেকবার নিশ্চয়ই। যদি আপনারা সুযোগ করে দেন, আমি কিন্তু ভালো করে প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম। জি না বুঝতে পেরেছি মাননীয় এখন এই মন্ত্রী। preparation-এ কিন্তু আমার জি। বেঁচে গেল, because অনেক প্রশ্ন আছে, আই নো দ্যাট অনেক প্রশ্ন আছে, জি 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 আর অনেক প্রশ্ন আমি কিন্তু ফেস করার জন্য আপনাদের সামনে এসেছিলাম। আপনি আমাদের সঙ্গে থাকতে চাইলে সানন্দে আমরা আপনাকে স্বাগত জানাই, আপনি থাকুন। আজকে কিন্তু আমার শান্তির কথা হয়নি কিন্তু। যে আপনি কি থাকবেন আমাদের সঙ্গে? যদি থাকেন আমি সানন্দে আপনাকে। এখন থাকুন, because আমি তো বললাম তো। জি প্লিজ আমি তো কারোর- আপনি থাকুন, আমি আমার অন্য অতিথির সঙ্গে একটু কথা বলে আপনার কাছে ফিরবো। আমি একটু না, আপনি ফিরেন, ওটা কোনো অসুবিধা নাই। জি কিন্তু কত লোক, আমি বললাম আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আই এম নট ইন্টারেস্টেড ইন টকিং টু ব্ল্যাঙ্ক স্ক্রিন। নিশ্চয়ই। তাহলে আমার নিজের চেহারা দেখে আমি কথা বলে তো লাভ নাই।
আপনি আপনার জি, আপনাকে আরো পেলে ভালো হতো। আপনার সামনে কি কোনো টেলিভিশন আছে? নেই বোধহয়, থাকলে নিশ্চয়ই হ্যাঁ দেখতে সেটাই। পেতেন। না আমি হ্যাঁ, একটু আমার সামনে মন্ত্রী কি আছে? মহোদয়কে টেলিভিশন আছে আপনার? আপনি না, যে টেলিভিশন না তো, আমার সামনে তো আমার ল্যাপটপ, টেলিভিশন ল্যাপটপ, অন্য রুমে। জি জি বুঝতে পেরেছি। জি, এ কারণেই আসলে সংযোগে এবং দেখা মানে যাচ্ছে না। পারম্পর্যটা হারিয়ে যাচ্ছে। আপনি কি থাকবেন? না, আমি এখন অফ হয়ে যাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ বুঝছেন? জানাচ্ছি। নিশ্চয়ই যেদিন আপনি আমাদেরকে দেখতে পাবেন, আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি, সেদিনও দেখতে পাবো। নিশ্চয়ই আবারও আমরা অন্যান্য না, বিষয় ওই নিয়ে কথা বলবো। মিউচুয়ালি দুই দিকে না দেখা হইলে জি। হ্যাঁ, তাহলে কথা ওটা হবে। শান্তি আসে না, বুঝছেন জি, না? নিশ্চয়ই আমি নিশ্চয়ই কার আপনাকে। সাথে কথা বলছি, জি আমি কাকে উত্তর দিচ্ছি, জি, হ্যাঁ, আমি নিশ্চয়ই না চিনলে না বললে জি এটা কিন্তু হয় না, জি নিশ্চয়ই বুঝছেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। আরো ভুল জি। বোঝার তো আমি চেষ্টা। দেখি আরেকদিন আপনার নেক্সট আরেকদিন সেট করেন। জি, নিশ্চয়ই বা আপনাকে অন্য অনেক কোনো ধন্যবাদ একটা জানাচ্ছি ব্যবস্থা করেন, আমাদেরকে তারপর দেখি সময় কি দেওয়ার করা জন্য। যায়। জি, একটু জনাব হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। আহ, তার কাছে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আলোচনা করছিলাম প্রবাসী শ্রমিকদের দেশের সংকট, বিদেশের সংকট, যে প্রশ্নটি আগেও আপনাকে করেছিলাম, যে এই সংকট উত্তরণে সরকারের ভূমিকার মূল্যায়ন চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এটি যদি আপনি আমাদেরকে বলতেন, এবং এই প্রবাসী শ্রমিকদের যারা দেশে এসেছে তাদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে, অথবা পুনঃ অভিবাসনের বিষয়টি নিয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমাদের শ্রমবাজার নিয়ে যখন কথা বলি জি তখন মনে রাখতে হবে যে এই বাইরের শ্রমবাজার কিন্তু আমাদের দেশের শ্রমশক্তিরই একটা অংশ। কাজেই আমাদের শ্রমশক্তিকে কর্মসংস্থানের মধ্যে কাজে লাগানোর জন্য যে ব্যবস্থা, তার সাথে কিন্তু এটা সম্পৃক্ত। এবং এখানে আমরা আরো একটু ভেতরে যাওয়া দরকার, সেটা হচ্ছে যে এই শ্রমশক্তি তৈরি করতে অন্যান্য যে আনুষঙ্গিক কাঠামো আছে সেগুলো কিন্তু তার সাথে সম্পৃক্ত। যেমন ধরুন শিক্ষা কাঠামো, আমরা যে ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করি, আমরা যে ধরনের বলতে পারেন যে এক ধরনের আচার আচরণের মধ্যে থাকি, আমাদের যে দক্ষতা আছে, এই সবগুলো জিনিসই কিন্তু এর সাথে সম্পৃক্ত। তো কাজেই আপনি মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন, আমি কিছু শুনেছি কিছু শুনিনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা আমাদের জনশক্তির কথা বলি বা বাইরে যারা জনশক্তি আছেন বাংলাদেশে, তাদেরকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট হিসাবে মনে করতে চাই, আসলে কিন্তু তার নয়। বাংলাদেশের জনশক্তির একটা অংশ কিন্তু তা। তো কাজেই বাংলাদেশের জনশক্তির যে সমস্যা, তার খানিকটা সমস্যা তাদের ওখানেও যাবে, এটাই খুব স্বাভাবিক। আমি দুই একটা বিষয় বলি, দৃষ্টি আকর্ষণ করব। যেমন ধরুন, বাংলাদেশিরা বাইরে যাওয়া শুরু করেছে 1982 সালের দিক থেকে। আমরা সৌদি জি, আরবে, আমার যতখানি মনে পড়ে, জনাব হুমায়ুন সৌদি কবির, আরবে আমরা আসলে 1100 ওই বিস্তারিত something, আলোচনায় যেতে চাই না। আপনাকে যে জেদ্দা প্রশ্নটি শ্রমিককে করেছি জেদ্দা তার জবাব যদি মিউনিসিপ্যালিটির দয়া জন্য করে দেন নিয়ে যায়। আমাদেরকে। আপনাকে শুনতে পাইনি, আবার যদি প্রশ্নটা যদি একটু করেন। সুনির্দিষ্ট করে আমার প্রশ্নটির জবাব দিতেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হতো। এই যে পুনর্বাসনের কথা বলছি, পুনঃ অভিবাসনের কথা বলছি, এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি আসতে পারে সরকারের জন্য এবং অভিবাসীদের জন্য, এই জায়গাটিতে যদি অ্যাড্রেস করেন। এখানে কয়েকটা চ্যালেঞ্জ তো এসছে, সেটা ধরেন একটা, যারা এসছে এখানে ফেরত, জি। তারা এখন কবে যেতে পারবে। এখন এই আপনার সময়টাতে টেলিভিশনের আমরা কি ভলিউমটি করব? যদি একটু কমিয়ে দিতেন। এবং এখানে এখন তাদেরকে আমরা যদি এখানে কাজে লাগাতে চাই, বা তাদেরকে এই সময়টাতে আমরা যদি কোনো ধরনের সাহায্য করতে চাই, জি। তাহলে সরকারের দিক থেকে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। জি। এবং ইতিমধ্যেই আমরা শুনেছি যে সরকারের সক্রিয়ভাবে এই বিষয়টা বিবেচনা করছেন। এখন আরো একটা যেটা আসবে, যে আমাদের জনশক্তি যেটা ধরেন এখনো
মানে মন্ত্রী মহোদয় বলছেন যে আনডকুমেন্টেড যেটা আছে, এখন এই আনডকুমেন্টেড যারা আছে তাদেরকে নিয়ে আমরা কি করব সেটা কিন্তু আরেকটা বিষয়। জি এবং যারা যেতে চান ফেরত তাদেরকেও যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত করতে পারছি কিনা। আমি এখানে বলতে চাই, যেমন ধরুন এখন কোভিড নিয়ে যে সমস্যাটা হচ্ছে, পৃথিবীর বলুন, বিভিন্ন আপনি বলুন, দেশে বলে শেষ করুন। বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস বা বিধিনিষেধ তৈরি হচ্ছে। জি এখন সেগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে চাই। আজকে পত্রিকায় দেখলাম যে ঢাকা বিমানবন্দরে যেহেতু কড়াকড়ি হয়, অনেকেই সিলেট বিমানবন্দর দিয়ে বাইরে যাবার জন্য সচেষ্ট হচ্ছেন। এখন আমরা, এবং কিছুদিন আগে এটাও হয়েছে যে জাপানে গিয়ে বাংলাদেশিরা ওখানে হাজির হয়েছেন, যেখানে তাদেরকে করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাইলে তো আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণে বাংলাদেশিদের ব্যাপারে বাড়তি সতর্কতা বিশ্ব নেবে। এবং তাতে করে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা আমাদের জনশক্তিকে এই ধরনের বা অবস্থায় বাইরের পৃথিবীতে আবার পুনঃস্থাপন করাটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে। তো কাজেই আমি মনে করি আমাদের একটা বড় ধরনের জনসংযোগ অভ্যন্তরীণভাবে প্রয়োজন। যারা আমাদের শ্রমজীবী ভাইরা আছেন বা যারা ভবিষ্যতে যেতে চান, যে বাইরের পৃথিবীটা যে বাংলাদেশ নয়, বাইরের পৃথিবীর যে ভিন্ন নিয়ম কানুন আছে, বাইরের পৃথিবীতে যে ভিন্ন ধরনের প্রত্যাশা আছে, দক্ষতা প্রয়োজন আছে, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আরো বেশি করে সচেতন করা এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে দক্ষতাগুলো দেওয়ার জন্য আমাদের আরেকটু সচেষ্ট হওয়া। আমরা প্রতিষ্ঠান দেখি, কিন্তু দক্ষতার জায়গাটা যদি যাই, আমরা যেটা দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাই না। একটু আমরা যদি শ্রমবাজারের দিকে নজর দিতে চাই, করোনার কারণে শ্রমবাজারগুলোতে কি ধরনের পরিবর্তন হয়েছে, আগামী দিনগুলোতে করোনা উত্তর বিশ্বে কেমন হতে পারে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এখন থেকে আমাদেরকে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এই যে করোনা যে কালীন যে পরিস্থিতি, সেটা একটা আনপ্রেসিডেন্টেড, এটা পৃথিবীতে কেউ দেখেনি এবং সম্ভবত কেউ মুক্তও নেই, কেউ মুক্ত না। আর এখানকার সিদ্ধান্তগুলো সবসময় ঠিক হবে এমন কোনো কথা নেই। আমাদের এখন মূল আলোচনার বিষয় হলো যে আমরা কত কম ভুল করতে পারি। রাইট। ফলে রাইট সিদ্ধান্ত সম্ভবত আমরা কেউ নিতে পারবো না, এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। তো আমাদের যে শ্রমবাজারের যে সংকোচন হচ্ছে সারা পৃথিবীতে, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 17 জনের মধ্যে 17 একজন দেশের বাইরে থাকেন। 16 কোটি লোকের মধ্যে 17 কোটি লোকের মধ্যে 1 কোটির বেশি আছেন বাইরে। সাইবুল বলছেন 1 কোটি 23 লাখ। এটি কি ডাটাবেজের উপরে নির্ভরশীল? একেবারে সঠিক, বিএমইটি ডাটাবেজ। তো তাহলে 1 কোটি লোক দেশের বাইরে থাকেন এবং তারা বিভিন্ন কাজে সেখানে যুক্ত আছেন এবং সেটা সংকোচন হচ্ছে। ফলে শ্রমবাজারে যে সংকোচন, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে বৈশ্বিক পরিস্থিতির কারণে। এবং অতীতের তুলনায় এটি বাড়বে, দ্রুতগতি সম্পন্ন বাড়বে। তাদের মধ্যে কেউ কেউ দেশে ফেরত আসতে বাধ্য হবে, আবার কেউ আছে নতুন যে জীবনের যে সন্ধান, সেই সন্ধান অন্য জায়গায় ছড়িয়ে পড়বেন। তো আমার মনে হয় যে এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং সরকারের সহযোগিতা ছাড়া বিদেশে মানুষের কোনো পরিচয় নাই। তো আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করতে পারে। আপনি জানেন যে কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মধ্যপ্রাচ্যের 9টি দেশের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট যারা, তাদেরকে নির্দেশনা দিয়েছেন শ্রমিকদের স্বার্থটি দেখবার জন্য। এই জায়গায় আমরা কতটা সফলভাবে দেখতে পাচ্ছি অতীতের অভিজ্ঞতার আলোকে যদি বলেন, এবং বর্তমানের কি অভিজ্ঞতা আছে সামনে? না, দেখুন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানে একটা দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো দীর্ঘ সময় ধরে চলছে এবং কোভিড ভাইরাসের কারণে সেগুলো আরও প্রকট হয়েছে। আচ্ছা। তো ফলে আমার কাছে যেটা মনে হয়, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এগুলো ডেলিভারি করা সম্ভব নয় এবং এটা একটা দীর্ঘকালীন সমস্যা। এবং আমার মনে হয় সরকারের যে সদিচ্ছাগুলো আছে সেগুলোকে খুব যে সফল হবে প্রাতিষ্ঠানিক কারণে, প্রাতিষ্ঠানিক সক্ষমতার কারণে, এরকম আমার মনে হয় না। এটা খুব
দ্রুত সম্ভব হবে। আপনি সঠিক জায়গায় হয়তো হাত দিয়েছেন। এটি নিয়ে সাইফুল ভাই আপনার কথা শুনতে চাই। এই যে কথাটি বলছেন, আমি যদি বুঝতে পারি ডক্টর শাকিল আহমেদের কথা, সেটি হচ্ছে যে অর্থাৎ মাইন্ডসেটে কোথাও প্রবলেম আছে আমাদের। মাইন্ডসেটটি আমরা কেন ঠিক করতে পারছি না? এই দেশের জনগণের করের টাকায় যে কর্মকর্তা বিদেশে চাকরি করছেন, দায়িত্ব পালন করছেন, তিনি কেন দেশমাতৃকার যে চেতনাকে ধারণ করতে পারছেন না? যেই জায়গাটিতে তিনি ইঙ্গিত করলেন, এটি অভিযোগ হিসাবে আমরা প্রতিনিয়ত শুনছি। শ্রমবাজার সংকোচনের ক্ষেত্রে বা নতুন করে সন্ধানের ক্ষেত্রে আপনি তাদের মাইন্ডসেটের বিষয়টি কি? আমি বলি মাইন্ডসেটের বিষয় তো আছে, সবচেয়ে বড় কথা হলো সক্ষমতা, যেটা উনি বলেন যে ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি। এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কি বলে বৈদেশিক মন্ত্রণালয়, যেটা ফরেন মিনিস্ট্রি, এটার মধ্যে একটা স্ট্রং একটা কোঅপারেশন দরকার। আপনারা জানেন যে অ্যাম্বাসিগুলিতে লেবার অ্যাটাচি থাকে, আর পাশে কাউন্সিলর এবং অ্যাম্বাসেডার থাকে। এখন তারা কতটা সম্মিলিতভাবে বাজারের ব্যাপারে সমন্বয়ের বিষয়টা খুব বড়। আমি আরও বলতে চাচ্ছি, এটা মন্ত্রী মহোদয় হয়তো একটু ভুল বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে যে এই যে ইরেগুলার মাইগ্রেন্টসগুলি যে হচ্ছে, যেটার জন্য আমাদের সরকারকে চাপ দিচ্ছে যে এগুলি নিয়ে যাও, ফরেন মিনিস্ট্রিকে বলা হয়েছে যে তোমরা এবং মন্ত্রী, সেই জায়গাটাই বলছে যে একটু চ্যালেঞ্জে একটু ঘুরিয়ে আমাদের দাঁড়াতে হবে। আমি বললাম যে আমাদের দেশ থেকে এই লোকগুলি রেগুলারভাবেই গিয়েছে, এবং সব লোক কিন্তু ট্রাফিকড হয়ে যায়নি, পাচার হয়ে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম। ওদের পাসপোর্টগুলি ওই এমপ্লয়ার কফিল ওদের কাছে থাকে। উনি ধারণা করেছিলেন যে ওদের পাসপোর্ট শর্টেজের কথা বলা হয়েছে, তা না। কিন্তু পাসপোর্ট শর্টেজ বা পাসপোর্টের আমাদের চাহিদা আছে, ওখানে সমস্যা হয় না, এটি মাঝে মধ্যে জট লেগে যায়। কিন্তু আমাদের কর্মীর পাসপোর্ট যখন এমপ্লয়াররা রেখে দেয় এবং তাদেরকে বেতন দেওয়া হয় না 3 মাস 4 মাস করে, তখন তারা বাধ্য হয়ে এখান থেকে নারী গৃহকর্মীদের ক্ষেত্রে আমরা দেখেছি নির্যাতন করা, তখন পালিয়ে গেলে সেই লোকগুলি ইরেগুলার হয়ে যায়। তো সেই জায়গাটায় সরকার যেন একটু শক্তভাবে দাঁড়ায় যে আমার এই লোকগুলো তোমরা কেন ফেরত পাঠাবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে আপনি বললেন যে সবাইকে করা হয়েছে, কথা বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, তারা কিন্তু কথা দিয়েছে যে যারা ফেরত এসছে, ছুটিতে এসছে, তাদেরকে নেওয়া হবে। সেইটার পরিমাণ কিন্তু প্রায় 1 লক্ষাধিক, এবং যারা অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত ছিল, বিশেষ করে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লোক গিয়েছে। মার্চে যখন প্লেন বন্ধ হয়ে গেল, তখন প্রায় 28,000 লোকের তখন ভিসা কমপ্লিট হওয়ার পরও তারা যেতে পারে নাই, তারা যেন যেতে পারে। এখন সৌদি আরবের আমরা ঘোষণা জানি, যদি অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা এখন অফিসিয়ালি পাইনি, সেটা হচ্ছে যে ওনারা বলছে যতদিন কোভিডের সম্পূর্ণভাবে না হবে ততদিন তারা নতুন লোক নিবে না, মানে তাদের এখানে যা নিবে না। মালয়েশিয়াও সেই ঘোষণাই দিয়েছে। কিন্তু মালয়েশিয়া একটা পজিটিভ ইয়েতে রোলে আছে যে তারা ওই আনডকুমেন্টেড লোকগুলি, আনডকুমেন্টেড বলে কাউকে ফেরত পাঠাতে প্রেশার দিচ্ছে না, ওরা ওখানে আছে। এখন কি অবস্থা আছে সেটা অনেক খুঁটিনাটির বিষয় আছে, সেগুলো আমি বলবো না, কারণ আমি বললাম যে বাঙালিরা বেতন পাচ্ছে না, তারা খাবারের সংকটে আছে, এবং এই মন্ত্রণালয় থেকে কিন্তু প্রায় 12 কোটি টাকার মতো খাদ্য সাহায্যের জন্য পয়সাও দেওয়া হয়েছে, যেটা বিদেশি মিশনগুলোর মাধ্যমে। এখন যেটা আপনি পরবর্তী প্রশ্ন করলেন যে এই যে 700 কোটি টাকা যে সরকার বরাদ্দ করলো, 200 কোটি টাকা তারপরে 500 কোটি টাকা, এগুলি সবই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। আমাদের এই জায়গাটাই হচ্ছে কনসার্নটা এটা যথেষ্ট কিনা এক, আর যাদেরকে দিবে বলছে যে ক্রাইটেরিয়া অনুযায়ী, কিন্তু সে জায়গাটায় যদি এমন করা হয় যারা ফেরত আসছে এদের তালিকা অবশ্যই করতে হবে। কোভিডের জন্য 200 কোটি টাকা, কোভিডের মধ্যে যারা আসছে, তাহলে এই তালিকা যদি করা হয় তাহলে পর তাদের জন্য একটা রিটার্নিং সেন্টার যদি করা হয়, এবং সেই সেন্টারের মাধ্যমে তাদেরকে সাইকোসোশাল একটা কাউন্সিলিং করা, তারা তো ট্রমা অবস্থায় এসছে, তাদেরকে এন্টারপ্রেনারশিপের চ্যানেল লিঙ্ক করে দেওয়া, এন্টারপ্রেনার ট্রেনিং দেওয়া, যাতে ওই লোনটা 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এই লোনটা নট মোর দেন 5 লাখ। তাহলে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খুব বেশি টাকা না, তো অল্প পুঁজিতে যাতে তারা একটা ব্যবসা করতে পারে। কারণ আমরা যদি আবার দেখি যে লোন নিয়ে সে অন্য খাতে খরচ করে ফেলছে, খেলাপি হয়ে যায়, এবং এই ফ্রেমওয়ার্কটাই দরকার। এবং এই ফ্রেমওয়ার্কটা যদি এস্টাবলিশড হয়, বাংলাদেশের লোক বিদেশে যাওয়ার জন্য এত পাগলও হবে না। কারণ এই দেশে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রবাসীদের খালি রেমিটেন্সের দিকটাই দেখছি, তারা যে কর্মসংস্থান তৈরি করতে পারে দেশে, এই ফ্রেমওয়ার্কটা আমাদের নাই। অন্যান্য দেশে আছে, আপনি চীনে দেখেন, আপনি গ্রিসে দেখেন, আপনি ফিলিপিনেরও শুরু করেছে যে রিটার্নিং মাইগ্রেন্টসদের রিইন্টিগ্রেশনের প্রোগ্রাম থাকে। তারা ওখানে যদি একটা দোকানও দেয়, 2 জন কর্মচারী লাগে, তাহলে 2 জনের কর্মসংস্থান হলো। সেই প্ল্যানিংটাই আমরা চাচ্ছি, যে একটা শর্ট টার্ম
একটা মিডিয়াম টার্ম একটা লং টার্ম প্ল্যানিং স্ট্র্যাটেজিতে এই গভর্নমেন্ট করে, এবং সেই জায়গায় পার্টনার হিসাবে যত ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং আমরা যারা এনজিওস বা সিভিল সোসাইটি, আমরা কিন্তু তাদের সাথে কাজ করতে চাই, কিন্তু আমাদেরকে আস্থা আনতে হবে। একটা সমস্যা হয়েছে যে এনজিওরা মাঝে মাঝে মনে হয় যে তারা একটু আস্থাহীন হয়ে যায়, যেহেতু তারা পিন পয়েন্ট কিছু জিনিস তুলে ধরে। তুলে ধরা এই জন্য যে তাদের নেগোসিয়েশন ক্যাপাসিটিটা স্ট্রং হয়। এই যে রেগুলার মাইগ্রেশনের কথা বলছে, বাংলাদেশ কিন্তু রেটিফাইড UN কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স এন্ড মেম্বার অফ দ্য ফ্যামিলিজ। জাতিসংঘের এই কনভেনশন তারা রেটিফাই করছে 2011 সালে। সুতরাং এই কনভেনশনে আছে প্রতিটা রেগুলার যে স্ট্র্যাটেজি থাকুক, সেই শ্রমিকদের বা সেই কর্মীদের দেখভাল এই সরকারের করতে হবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা তো হয়তো মন্ত্রী মহোদয়কে সেভাবে করা হয় নাই। এটা কিন্তু আমরা আন্তর্জাতিক আইনের এবং আলোকে আমরা নিজস্ব আইনও করেছি 13 সালে। তো সুতরাং আমরা যেহেতু পার্টি অফ দিস কনভেনশন, তখন আমরা কিন্তু ওই বাস বিচার করলে চলবে না কি রেগুলার কে রেগুলার। এই সময়ে সবাই কি করতে তো করছে সরকার। উনি বললেন যে সবচেয়ে বড় আমি অ্যাচিভমেন্ট বলবো এই মন্ত্রণালয়ের, যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা ওই যে সোশ্যাল সেফটি নেট ওই জায়গাটায় প্রবাসী পরিবারদের জন্য কিছু ব্যবস্থা ওনারা প্রধানমন্ত্রী রাজি হয়েছে যে হ্যাঁ। কেউ কেউ তো এমন বলছেন যে $18 বিলিয়ন বেশি কন্ট্রিবিউশন যাদের, তাদের জন্য 500 কোটি বা 200 কোটি মিলিয়ে 700 কোটি কতখানি যৌক্তিক। সেটা তো আমার তো মনে হয় যে এটা যে কোনো বিবেকবান মানুষ এবং আমার মনে হয় এটা সবাই বলবে। জি, আপনি কি বলবেন এই ইস্যু? আপনাকে 3টি ইস্যু আমি দিচ্ছি। এটি সাইফুল ভাই একটি কথা বলছিলেন যে সক্ষমতার ঘাটতি আর কতকাল আমরা শুনবো, এই জায়গাটিতে আমরা কি করে সক্ষম হব, আর নতুন শ্রমবাজারের সন্ধানে যদি কোনো পরামর্শ দেন। 3টি ইস্যুতে আপনাকে অনুরোধ করছি কথা বলতে। জি, আপনি যেটা প্রথম বললেন যে প্রবাসী যারা, এই সাইফুল ভাই কিছুক্ষণ আগে বললেন যে এত টাকা পাঠান ওনারা, অথচ কি সামান্য পিনাটস, অনেকের অভিযোগ, এটি আমার বক্তব্য নয়। বাংলাদেশের আপনি যদি কৃষকদের অবস্থা দেখেন, কৃষকরা যখন যে মৌসুমে সবচেয়ে ভালো ধান ফলায়, বাংলাদেশের জিডিপি গ্রোথ সেই বছর বাড়ে। বাংলাদেশের কৃষকের ছেলেরাই দেশের বাইরে যায়। আমাদের যে পপুলার ডেস্টিনেশন, সেই জায়গায় কৃষকের কোনো তুলনা হতে পারে না, তার ছেলেরাই যায়। তারাই যায়, তারাই যায়, আমাদের শিল্প খাতেও তারাই যায়, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, রাষ্ট্র ধনী হয়, মানুষ গরিব হয়ে যায়। তো যে দেশে রাষ্ট্র ধনী হয়, আমরা বলি যে 35 পরামর্শ দিন কি করতে হবে। না, $35 বিলিয়ন আমরা আমাদের ফরেন রেমিটেন্স, অথচ এর পাঠায় কারা? সবচেয়ে ফরেন রেমিটেন্স 18 বিলিয়ন। সেটা আপনি রফতানির কথা বলছিলেন, তৈরি পোশাক শিল্প খাতে টোটাল যে আমাদের টোটাল রেমিটেন্স। এখন আমাদের মানে বাংলাদেশ ব্যাংকে যে এটা আছে ফরেন কারেন্সি, সেটা 35 বিলিয়ন। তো এই যে গরিবের ছেলে সে বিদেশে যে টাকাটা পাঠায়, সেটা নিয়ে আমরা অনেক ধনী না। এই গল্পটা বিষয়ে যাই, তাহলে সক্ষমতার যে ঘাটতির কথা বললেন, এটি কি করে বাড়ানো যায়? মানে আর কতকাল আমরা অক্ষম থাকবো? নেগোসিয়েশন বলুন বা এদেরকে যথাযথভাবে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের সক্ষমতার ঘাটতি আর কতকাল থাকবে? দেখুন, সেটা হলো যে ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি, সেটা আসলে ওভার দ্য নাইট হয় না। আপনি বলতে পারেন যে 50 বছর চলে গেল, তাহলে এটা কোনো নির্দিষ্ট সরকারের দশক থেকে নির্দিষ্ট কোনো সরকারের ব্যর্থতা না, এটা রাষ্ট্রের ব্যর্থতা। না, আমি গত 50 বছরে ব্যর্থতা ধরে মুশকিলটা হয়েছে কোথায় আমি বলি। আমরা শুধু ব্যর্থতার কথা বলি, আমি আপনার কাছে পরামর্শ চাইছি, আপনি বলুন কার কি করা দরকার সেটি বলুন। আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা এটা অবশ্যই বৃদ্ধি পাবে। আমি পিন পয়েন্টে বলবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেও একজন প্রবাসী, সে কিন্তু অনেকদিন প্রবাসী ছিলেন, সৌদি আরবে ছিলেন, সে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তার কাছে একেবারে জানা। আমাদের যে প্রবাসী মন্ত্রী, প্রবাসী মন্ত্রী দুজনই, প্রবাসী মন্ত্রী তার সিলেটি, সে নিজেও ছিলেন, তার সিলেটের বহু লোক, সুতরাং সেও জানে যে কি এই দুইটা মন্ত্রণালয় একসাথে যদি কাজ করে এবং রাইট পারসন রাইট প্লেসে রাখে, যেমন এই যে আমাদের যে লেবার অ্যাটাচিরা, তারা কোত্থেকে যায় একটু খোঁজ দিয়ে দেখেন,
যদি এরা ওই বিএমইটি আমাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে যেত, তাহলে তাদের গ্রাউন্ড রিলেটিভ জানতো, তারা বুঝতো যে কাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এরা তো এখানে পাঠায়। এখন আপনি দেখা যায় সে আনসারের থেকে, সে অমুক ডিপার্টমেন্ট থেকে, আমি খারাপ বলছি না, যেতেই পারে, সরকারের পলিসি যদি হয় যে আমরা লেবার একটা যে কোনো জায়গাতে নিব, তো সেটা দেখতে হবে যে তারা ওইখানে যে কাজটি করতে পারছে কিনা। এখানে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংও দেওয়া হয় না, যার জন্য তাদের রিচ আউটও করে না যে মাইগ্রেন্টসরা কীভাবে আছে। তো সুতরাং সেখানে লোক বলো বাড়াতে হবে, বাজেট বাড়াতে হবে। আপনি দেখেন এই মন্ত্রণালয়ের বাজেট সবচেয়ে কম, একেবারে তলানিতে। ওই যে $18 বিলিয়ন আনছে, সেটা প্রায় 1 লক্ষ কত হাজার কোটি টাকা, সেখানে এখানকার বাজেট 600 কোটি টাকা জি অ্যাভারেজ। তো এটা এই সব সার্বিক বিষয়ই আসলে আমি মনে করি যে মনোযোগ দিতে হবে। এবং এই যদি এবং শুধুই না, এরা কিন্তু বাংলাদেশের চেহারাটা পাল্টে দিবে জি এই প্রবাসীরা। আর শ্রমবাজার সন্ধানে কি পরামর্শ দিবেন? আমি যেটা মনে করি যে শ্রমবাজার সংকুচিত হয়েছে যেরকম সত্য, আবার কতগুলো জায়গায় এই সম্ভাবনাও তৈরি হয়েছে। জি, যেরকম কিছুক্ষণ আগে আমি বলছিলাম ইটালির কথা। ইটালিতে ওরা গভর্নমেন্ট পলিসি নিয়েছে যে কৃষি কাজে যে জায়গায় কাজ করবে তাদের জন্য তারা খুলে দিয়েছে। জাপানেও এমন সম্ভাবনার কথা শুনি, দক্ষিণ সুদানেও আমরা শুনি, অনেকগুলো আফ্রিকান কান্ট্রিতেও আমরা শুনি। বাংলাদেশে যদি কোনো ন্যাচারাল পেশা থেকে থাকে সেটা কৃষি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত। বাংলাদেশে গাছ লাগাতে পারে না এরকম লোকের সংখ্যা খুঁজে পাওয়া যায় না। ফলে আমি মনে করি যে সমস্ত জায়গায় কৃষি সম্ভাবনা আছে, কৃষি শ্রমের সম্ভাবনা আছে, সেখানে বাংলাদেশের ওই বাজারগুলি খোঁজা উচিত। আপনি আফ্রিকার দেশের কথা বললেন, আপনি কোরিয়ার কথা বললেন, জাপানের কথা বললেন, এবং সারা পৃথিবীতে কিন্তু খাদ্য ঘাটতি হচ্ছে এখন। জি, এবং এটি এবং আমাদের একটা সক্ষমতার বিষয় হলো আমরা দুর্দান্তভাবে ভালো কৃষক। জি, তো আমরা যদি এই খাদ্য, সারা পৃথিবীর যে খাদ্য সমস্যা বা সম্ভাবনা যেটা দেখা দিয়েছে, আমরা যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি কৃষিকাজে, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে নতুন শ্রমবাজার খোলা যেতে পারে। জি, পুনঃ অভিবাসনের ক্ষেত্রে আমরা কি ডাটাবেস, আপনি বলছিলেন যে যারা গেছে বিএমইটির তাদের কাছে রয়েছে 1,23,00,000, যারা এসেছে করোনা সৃষ্ট সংকটের কারণে কতজন থেকে যাবেন, যাদেরকে আমরা ঋণ দিয়ে, ব্যবসা দিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করব, আর যারা ফিরে যাবেন মানে পুনঃ অভিবাসন তাদেরকে পাঠান, ডাটাবেস কি হয়েছে? ডাটাবেসের উদ্যোগ অনেকবারই নেওয়া হয়েছে, তবে এবার প্রবাসী মন্ত্রণালয় এবং IOM দুজনে মিলে একটা ডাটাবেসের কাজ শুরু করেছে বলে আমি জানি। তবে সেই জায়গাটা আমরা বলেছি যে উই অলসো কন্ট্রিবিউট, কারণ এই ডাটাবেস হওয়া দরকার। এবং আমি বললাম যে একটা রিটার্নিং মাইগ্রেন্ট সেন্টার করে, এবং একটা ওই যে আমাদের যে অ্যাক্সেস টু ইনফরমেশন যেটা প্রধানমন্ত্রী কার্যালয়ে আছে, তাদের মাধ্যমে একটা পোর্টাল করে, এবং অ্যাপসের মাধ্যমে যদি আমরা প্রতিটা মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু অ্যাপস ইউজ করে, তারা যদি, এবং আমাদের যে ইউনিয়ন লেভেলে যে ইউডিসি আছে তার মাধ্যমে রেজিস্ট্রেশন করলে সকল রিটার্নিং মাইগ্রেন্টদের আমরা ডাটাবেস জানতে পারি। এবং সেখানেই অপশন থাকবে তোমরা কি দেশে থেকে যেতে চাও না রিমাইগ্রেশনে যেতে চাও। রিমাইগ্রেশন যারা যাবে তাদের দক্ষতা কী আছে, অনেক আছে তারা হয়তো লেবার হিসেবে গিয়েছিল, ভালো মানে ক্রেজ চালাতে জানে, তাদেরকে টেস্ট নিয়ে ট্রেনিং দিয়ে সার্টিফিকেশন দিতে হবে, সার্টিফিকেশন দিয়ে তাদেরকে ওই ক্যাটাগরিতে ফেলতে হবে। তবে আমি একটা কথা বলি, স্কিল করে অনেকে কথা বলে, কিন্তু বাংলাদেশে ওই যে লো স্কিল লোকদের বেশি বিদেশে যায় আপনারা যদি দেখেন। এবং এই লো স্কিলের চাহিদা কিন্তু একটা বছর হয়তো আমাদের সমস্যা হবে, আমি বলে নেই, হ্যাঁ, তারপরের থেকে এই 3D জবস, ডার্টি, ডেঞ্জারাস এবং ডিমিনিং জবস, এটা বাংলাদেশিরাই বেশি করে, এবং এদের চাহিদা কোনোদিন কমবে না। ওই যে লেবার, ওই যে ক্লিনার, ওই যে এগুলি কিন্তু বাংলাদেশের চাহিদা থাকবেই। এবং কিন্তু এই যে করোনার কারণে আমরা বিশ্বব্যাপী দেখছি স্বাস্থ্য খাতে যে সম্ভাবনা তৈরি হবে, নার্স বলুন, ব্রাদার সিস্টার থেকে আরম্ভ করে এই জায়গায় আমরা কি সেটা কিন্তু এখন কাজে লাগাতে পারি কিনা বহুদিন থেকে নার্সের জন্য। জি, নার্সের এখানে কিছু রাজনীতি আছে বা কিছু সমস্যা আছে, কারণ নার্সের একটা গ্র্যাজুয়েট নার্স তৈরির ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন অবশ্য কিছু হচ্ছে। এখানে কিন্তু শুধু মিডল ইস্ট না, এটা ইউরোপে এবং আমেরিকাতে নার্সের চাহিদা প্রচুর, এবং তাদের স্যালারি ওয়েজেস হাই। আমরা একটা নার্স বা একটা এই ধরনের লোক পাঠালে 10টা লেবারের পয়সা আমরা পাবো। তো সেইটা সরকারের পরিকল্পনা আছে, সেগুলির দিকে তাকাচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের এখানে যেভাবে ইয়াং ছেলেরা বাড়ছে এবং তাদের মধ্যে প্রায় 20 লক্ষ লোক জব মার্কেটে আসছে, সুতরাং আমাদেরকে লো স্কিল বলি আর সেমি স্কিল বলি তাদের দিকেও নজর রাখতে হবে, সেটার জন্য কাজ করতে হবে। কিন্তু পাশাপাশি এটা মনে হয় যে একটা বছরে আমরা যদি এখানে রিইনটেগ্রেশন প্রোগ্রামটা রাখি,
তাহলে কি একটা আস্থা হবে যারা বিদেশে আছে, যে কষ্ট করে টিকে আছে, তারা ভাববে যে দেশে তো একটা এখন প্রোগ্রাম আছে, যে আমরা কিছু করতে পারবো, ওই মনোবলে কিন্তু আসতে চাবে না। কিন্তু কোনো বাংলাদেশি তারা ইনম্যাচিওরলি আসতে চাবে না, কারণ এখানে 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা খরচ করে গেছে, তারা ওই টাকাটা তুলবে। সুতরাং দাঁতে দাঁত কামড় দিয়ে তারা থাকতে চাবে, কিন্তু তারা অনেকেই এখন হতাশ হয়ে গেছে, তারা ফিরতে চাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, তো সেই জায়গাটায় আমি বলি যে মন্ত্রণালয়ের একটা আস্থা দিতে হবে, খালি ওই লোনের কথা না বলে, যে নাই যে তোমাদের জন্য একটা সেন্টার করা হয়েছে, তোমরা আসো, যারা আসতে বাধ্য না হলে তোমরা থাকো, তোমরা ওখানেও তোমাদেরকে সাপোর্ট দিব, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তোমরা ওই দেশে থাকো, আমরা তোমাদের জন্য কথা বলছি, ওই দেশে কূটনীতিক নেগোসিয়েশন চলবে। উনি কিন্তু ওআইসিতেও ভীষণ জোরদার ভাই বলছে যে যদি আমার শ্রমিক পাঠাতে হয় 6 মাসের বেতন দিয়ে পাঠাবে। আর এখন আমরা দেখছি যে বেতন ছাড়া পাঠাচ্ছে। ওই যে ওয়েস্ট থিফটের কথা বললেন, সেটাও আমরা বলছি ডকুমেন্টেশন করতে হবে সরকারকে, এমবেসি করতে হবে, এটার কত টাকা আমরা পাওনা সেটাকে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। সুতরাং শুধু দ্বিপাক্ষিক না, বহুপাক্ষিক বিষয় নিয়ে আমাদের কাজ করলে আশা করি আমরা এই তরুণদের কথা বলছিলেন সাইফুল ভাই, আপনি জানেন যে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে রয়েছি, জনসংখ্যার বোনাসকাল। এটিকে আমরা কতটা কাজে লাগাতে পারছি দৃশ্যমান নয়, স্পষ্ট নয়, অন্তত আমার কাছে। আপনি কি বলবেন এই যে দক্ষ আধা দক্ষ, মানে দক্ষ পাঠালে, ফিলিপাইনে তিনি বলছিলেন যে একজন 10 জন ক্লিনার বা লেবারের সমান আয় করতে পারেন। নিঃসন্দেহে ফিলিপাইনের দিকে তাকালে আমরা সেটি দেখতে পারি, তাদের জনসংখ্যা আমাদের চেয়ে কম, কিন্তু তারা রেমিটেন্স আর্নার হিসাবে আমাদের চেয়ে অনেক আগে রয়েছে। কি পরামর্শ দেবেন এই তরুণদেরকেও? আমরা দেখি মানব পাচারের শিকার হয়ে অনেকে যাচ্ছে, আমরা দেখি অভিবাসী বোটে করে, গতকালকেও বোধহয় আমি সংবাদে দেখছিলাম যে কোথায় যেন নৌকাডুবি হয়েছে, কয়েকজন বাংলাদেশি আছে কিনা সেটি স্পষ্ট নয়, 6 জন না কতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা কিছুদিন পরপরই আমাদের দেখতে হয়। এই জায়গাগুলো তো তাদেরকে আমরা কি মেসেজ দেব যে এভাবে পালিয়ে নয়, সমুদ্র পথে নয়, তোমরা বৈধভাবে যাও, নিজেকে তৈরি করে যাও, একটু যদি বলে শেষ করেন। জি, ধন্যবাদ আপনাকে। যেটা দরকার, যে দক্ষতা কে কাজে লাগিয়ে বিদেশে শ্রমবাজার তৈরি করা, তার মধ্যে ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম নার্সিংয়ের কথা বলা হলো, এইটার জন্য আপনি যদি জাপানে কাউকে পাঠাতে চান, অবশ্যই তাকে জাপানি ভাষা জানতে হবে। জাপানে নার্সিংয়ের জন্য লোক আছে। দেশের ভাষা। ইউরোপে গেলে, ইউরোপে খুব কম, অল্প 2-1টা দেশেই ইংরেজি ভাষা আছে, অন্য ভাষাগুলো এখানে প্রচলিত। আমার মনে হয় যে যারা তরুণ, যারা এইভাবে যাচ্ছেন, তাদেরকে আমি এটা বিশেষ করে এই সময় বলি, কোভিড ভাইরাসের সময়টায়, যে এই ধরনের রিস্কি জার্নিতে তাদের না যাওয়া উচিত, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বৈধ উপায়ে অবশ্যই যেতে হবে, এবং ভাষাগত দক্ষতা নিয়ে। তাহলে এই জায়গাটিতে আমরা আর হোঁচট খাবো না। জি, আজকে আলোচনাটি আর দীর্ঘায়িত করতে পারছি না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আবারও দুঃখ প্রকাশ করছি, অনুষ্ঠান চলাকালে বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠানটি আপনাদের ঘর পর্যন্ত, আপনাদের টেলিভিশন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এই দায় নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।